আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। ইনশাল্লাহ আমরা ক্লাসে আজকে শুরু করলাম ফার্স্ট ক্লাস ইংরেজির। সো আন্তরিকভাবে দুঃখিত, তোমার 4 মিনিট একটু লেট হয়েছে। অ্যাকচুয়ালি আমাদের অফিসে কেউই নেই, আমি একাই আছি এবং তোমাদের ইংরেজি কোর্সটা করাচ্ছি। সো এই জন্য হচ্ছে একাই সব কিছু সামলাতে হচ্ছে, যার কারণে একটু লেট। সো একটু দ্রুত সবাই যুক্ত হয়ে যাও, আমি এখনই হচ্ছে তোমাদের সাথে ডিসকাস করা শুরু করবে এবং কে কোথা থেকে বলছো সব কিছু একটু দ্রুত জানিয়ে দাও। ওকে, আমার সাউন্ড ঠিক আছে কিনা, ঠিকমতো দেখা যাচ্ছে কিনা সবকিছু জানি। আমাদের অফিসে কেউই নেই, আমি একাই আছি এবং তোমাদের ইংরেজি কোর্সটা করাচ্ছি। সো এই জন্য হচ্ছে একাই সবকিছু সামলাতে হচ্ছে, যার কারণে একটু লেট। সো একটু দ্রুত সবাই যুক্ত হয়ে যাও, আমি এখনই হচ্ছে তোমাদের সাথে ডিসকাস করা শুরু করবে এবং কে কোথা থেকে বলছো। সো রমজানের দিন আর বিশেষ করে শেষ রোজার দিকে কিন্তু মসজিদ থেকে নামাজ পড়ে আসতে আসতেই আমার হচ্ছে তোমার 7টা প্রায় কাছাকাছি বেজে যায়। তারপর সব কিছু সেট আপ দিতে দিতে কিছু টাইম আর কি দরকার হয়। ওকে, ওকে। সো একটু সবাই একটু দ্রুত কমেন্ট করো। সো একটু সবাই কমেন্ট করে জানাও আমাকে ঠিকঠাকভাবে শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা, একটু দ্রুত আমাকে জানিয়ে দাও, ঠিক আছে? ইনশাল্লাহ আমরা এখনই হচ্ছে আমাদের মূল আলোচনাটি শুরু করব। তোমাদের সাথে একটা সুন্দর জার্নি করতে চাই এবং এটার জন্য অবশ্যই তোমাদের সর্বোচ্চ উপস্থিতি এবং তোমাদের অ্যাক্টিভনেসটা খুবই খুবই প্রয়োজন, ঠিক আছে? সো তোমাদের সর্বোচ্চ উপস্থিতি এবং অ্যাক্টিভনেসটা খুবই দরকার, প্রয়োজন। ওকে, সো সবাই একটু ধীরে ধীরে যুক্ত হয়ে যাও, দেন আমি ক্লাসটা শুরু করব। ওকে, সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও। কে কোথা থেকে বলছো একটু সবকিছু আমাকে জানাবা। ওকে, সবাই দ্রুত যুক্ত হয়ে যাও। ওকে, মোটামুটি তোমরা ভালোই যুক্ত হচ্ছ, দ্যাটস গ্রেট। ওকে, সবাই সবাই দ্রুত যুক্ত হয়ে যাও। আচ্ছা, কে কে কমেন্ট করেছো আমি একটু সবার কমেন্টই পড়বো, তার আগে একটু সবাই দ্রুত যুক্ত হয়ে যাও। এবং আমি একটু কোর্স সম্পর্কে তোমাদের 2-1 মিনিট বলতে চাই। সেটি হচ্ছে তোমাদের আগামী মাসে কিন্তু হচ্ছে ইয়ার ফাইনাল পরীক্ষা হবে। সো এই ইয়ার ফাইনালকে কেন্দ্র করেই মূলত আমি এই ফ্রি ব্যাচটা শুরু করেছি সারা বাংলাদেশ ব্যাপী, এবং সবাই কিন্তু এই ব্যাচটাতে ফ্রিতেই ভর্তি হয়ে যেতে পারবে, ঠিক আছে? তো তোমরা যাতে ইংরেজিতে অনেক ভালো করতে পারো সেই প্রত্যাশাই হচ্ছে মূলত আমাদের এই কোর্সটা করানো তোমাদের উদ্দেশ্যে, ঠিক আছে? আর আমার সব থেকে মূল পয়েন্টটা হচ্ছে তোমাদের ইংলিশে একটু ভয় লাগে। আমাদের দেখলাম যে তোমাদের পেইড যে মেসেঞ্জার গ্রুপটি রয়েছে সেখানে একজন শিক্ষার্থী বলল যে ইংলিশ মানে ঝামেলা। না, ইংলিশটা আসলে ঝামেলা না, ঝামেলাটা মনে হয়েছে আমাদের শেখার কারণে, আমাদের ভুল পদ্ধতির কারণে, ঠিক আছে? যখন আমরা একটা ভুল জিনিস শিখে যাব আর ভুল জিনিসের চর্চাটা যখন আমরা প্রতিনিয়ত করতে থাকবো, তখন আলটিমেটলি কিন্তু এটা ঝামেলা তৈরি হবে প্রত্যেকটা পদে পদে। সেটা গ্রামাটিক্যালে হোক, সেটা রিটেন পার্টে হোক, সেটা এইচএসসি পরীক্ষা হোক, সেটা অ্যাডমিশনে হোক, সেটা চাকরিতে হোক, তুমি যে সেটা কথা বলতে গেলে হোক ইংরেজিতে, সব জায়গায় কিন্তু তুমি ধরা খেয়ে যাবে তুমি যদি ভুলভাবে শেখো। অর্থাৎ তুমি মনে করো টেন্সটা আমরা গদবাদা যেভাবে শিখি সেভাবেই যদি তুমি শিখো, তুমি কি ভালো করতে পারবা নাকি পারবা না? না, এটা নির্ভর করে তুমি আসলে সঠিক বিষয় শিখতে পারছো কিনা। শুধু রুলস প্র্যাকটিক্যাল কোনো রকম একটু শিখে গেলেই আসলে আলটিমেটলি পরীক্ষা ভালো করা সম্ভব না। পরীক্ষা ভালো করতে হলে আমাদের কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে এবং মূল রুট থেকে অর্থাৎ বেসিক থেকে শিখতে হবে। আমরা করি কি একটা টপিক, সেটা হতে পারে ন্যারেশন, হতে পারে কমপ্লিটিং সেন্টেন্স, আমরা সব থেকে স্যারের কাছ থেকে প্রত্যাশা করি যে এই ন্যারেশনে যদি একটা ক্লাসে সব শেষ হয়ে যায় তাহলে তো কতই ভালো হইতো। আর সব থেকে মজার ব্যাপারটা হচ্ছে এরকম যদি হয় যে 5 মিনিটই ন্যারেশন সব শেষ হয়ে যাবে, ওয়াও, তাহলে ওই ভিডিওটা আমরা সবচেয়ে বেশি দেখি, তাই না? এবং ওই ভিডিওটা দেখার কারণেই আমরা বিপদে পড়ি, আলটিমেটলি পরীক্ষায়
পরীক্ষায় যখন আমরা অংশগ্রহণ করি তখন, ঠিক আছে। সো এই জন্য কি করবো, আমরা রুট বাই রুট শিখবো, পার্ট বাই পার্ট শিখবো, ঠিক আছে। এবং ইনশাল্লাহ আমি সেই পদ্ধতিগুলো তোমাদেরকে খুব সুন্দরভাবে দেখিয়ে দেব, বুঝিয়ে দেব, যাতে ভবিষ্যতে তোমরা নিজেরাও বই দেখে আরও ভালো পড়তে পারো প্রাইভেট পড়ার চেয়ে, বুঝতে পারছো। সো সেভাবেই আমি তোমাদের ইনশাল্লাহ সার্ভ করব। ওকে ওকে, আচ্ছা, এই জন্য একটু অবশ্যই আমাদেরকে আমার সাথে কিন্তু শেষ পর্যন্ত থাকতে হবে। আলহামদুলিল্লাহ অনেকেই যুক্ত হয়েছে, আমি একটু সবার কমেন্ট পড়বো একে একে। মাইশা ফাহমিদা মাহি সালাম দিয়েছো, নুসরাত জাহান সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। আশিকুর সমস্যা নেই ভাইয়া। তারপর মুশফিক সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। তারপর হচ্ছে তোমার সাদিয়া বুয়ান সালাম দিয়েছো, ইমরান সর্দার, আশিকুর, তারপর হচ্ছে রাকিবুল সালাম দিয়েছো। আশিকুর বলেছো ভাইয়া আমি বিরামপুর থেকে যুক্ত হয়েছে, ওয়াও দ্যাটস গুড। ইয়াতাকুন সালাম দিয়েছো এবং ইয়াতাকুন বলেছো কেমন আছেন। হ্যাঁ আমি অনেক অনেক ভালো আছি, আশা করছি তোমরাও ভালো আছো, তাই না? রাকিবুর রহমান, অনকন্নাথ, অনেকেই যুক্ত হয়েছো আলহামদুলিল্লাহ। সো আমি একটু চাই তোমরা সবাই ইংরেজিটা আর যাতে ভয় না পাও, ঠিক আছে, সেই উপায়টা আমরা ভালোভাবে শিখবো, ঠিক আছে। ওকে, সো যাই হোক আমরা একটু ক্লাসটা শুরু করে দিই। তা আজকে যে টপিকটা শিখবো সেটা হচ্ছে ইংরেজির তোমার কম্পালসারি পয়েন্ট, অর্থাৎ তোমার যদি ইংরেজি তুমি কথা বলতে যাও সেক্ষেত্রে তোমার টেন্সের ব্যবহারটা জানতে হবে। এখন বলতে পারো যে ভাই ইংলিশ তো আসলে রিটেনের মতো যে বাক্য গঠন করে বলতে হয়, বিষয়টা এরকম না। না, আসলে বিষয়টা এরকমও না, বাট তোমাকে টেন্সের গাঠনিক অর্থাৎ পর্যায়গুলো, কোনটা ফিউচারে, কোনটা পাস্টের ক্ষেত্রে তুমি কোন ওয়ার্ডগুলো ব্যবহার করবা, সেটার যদি তুমি রাইট ইউজটা না করতে পারো, আলটিমেটলি তুমি রিটেনও ভালো করতে পারবা না, স্পোকেনও ভালো করতে পারবা না, ইসিসি বলো, এডমিশন বলো, কোনোটাতেই না, ঠিক আছে। সো এই জন্য তোমার কি করতে হবে, নিয়মিত অফকোর্স রাইট ওয়েতে পড়তে হবে। সো এই জন্য টেন্সটা আমরা আগে পড়বো, ঠিক আছে। এখন এই যে টেন্সটা অনেক সুন্দরভাবে তোমাদের জন্য আমি উপস্থাপন করেছি, যাতে ইনশাল্লাহ তোমরা টেন্সটা অনেক ভালো করতে পারো, ঠিক আছে। এবং এই টেন্সটা আমার ক্লাসটা দেখি তোমরা বুঝতে পারবা যে আসলে ইংলিশটা কিভাবে শেখা উচিত আর আমরা কিভাবে শিখতেছি। পুরাই 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আমার এই ক্লাসটা দেখার পর তোমাদের চিন্তা চেতনা ঘুরে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে বিষয়। তো আমরা তাহলে আলোচনাটি এখনই শুরু করব। তার আগে দেখো, মনে করো টেন্স বা কমপ্লিটিং সেন্টেন্স বা ন্যারেশন একটা টপিক আমরা যদি শিখতে যাই, তখন আমরা কি করি, শর্টকাট খুঁজি, এটা ওটা খুঁজি। আচ্ছা, আমরা যখন রান্না করতে যাই, ধরো এখন মনে করো আমি একটা মাংস রান্না করব, তা এই রান্নাটা যদি সুস্বাদু করতে হয় তাহলে এর জন্য যা যা করা প্রয়োজন সেটা আমাদের দরকার, রাইট। এখন আমি যদি বলি আচ্ছা রান্না করতে তাহলে এত তো টাইম নেই, এত তো ওই যে মাংস কত 2 বার কষানো লাগবে, 3 বার কষানো লাগবে, তারপর আলু কত কিছু, দূর মশলা টশলা কিছুই দিব না, একদম সংক্ষেপে শুধু মাংস কিনে আনবো আর হচ্ছে পাতিলে বসিয়ে রান্না করে ফেলবো, হবে না। তোমার মাংস রান্না করতে মরিচ লাগবে, হলুদ লাগবে, লবণ লাগবে, মশলা লাগবে, আরও কত কিছু, গরম পানি লাগবে, আগুন লাগবে, শুধু চুলায় বসাই রাখলে হবে না। তো অনেকগুলো পয়েন্টের সমন্বয় কিন্তু একটা রান্না হয় এবং সেই রান্নাটা আমরা 20 মিনিটে খেয়ে শেষ করে ফেলি, ঠিক আছে। সো এইরকম ইংলিশের টপিকটাও ঠিক একইভাবে, তুমি যদি একটা টপিক সম্পর্কে আলটিমেটলি তুমি যদি ভালো জানতে চাও বা ভালো করতে চাও, ভবিষ্যতে এটা সারা জীবন মনে রাখতে চাও, তাহলে ওভাবেই তোমাকে পুরো ব্যাপক আকারে, মানে ব্যাপক আকার বলতে সিস্টেমেটিকলি ওয়েতে পড়তে হবে, ঠিক আছে। শর্টকাট খুঁজতে যাবা, শেষ তুমি, আলটিমেটলি তুমি পরীক্ষায় কখনো ভালো করবা না, ঠিক আছে। তো যাই হোক অনেক কথা বললাম, চলো আজকের আমরা গরুর মাংস রান্না করব, ঠিক আছে। এবং রান্নাটা আশা করছি অনেক সুস্বাদু হবে, সবাই মিলে সেই রান্নাটা আমরা করব। ওকে, সো আচ্ছা সবাই একটু যুক্ত হয়ে যাও এবং সবাই একটু তোমাদের যারা ফ্রেন্ডরা আছে, হ্যাঁ সবাইকে একটু মেনশন করো ক্লাসটিতে, যাতে করে সবাই যুক্ত হতে পারে, ঠিক আছে। ওকে, এই জন্য আমি একটু টাইম নিচ্ছি প্রথম দিকে, যে তোমরা সবাই আস্তে আস্তে যুক্ত হলেই যাতে করে আমি খুব সুন্দরভাবে ক্লাসটা শুরু করতে পারি। ওকে, অনেকে কমেন্ট করেছো, ফাবিহা ইমা, আচ্ছা নুসরাত জাহান বলেছে আমি নওগাঁ থেকে, ফাবিহা আক্তার, ইলমা বলেছো আমি ঢাকা থেকে, মেহেরজান বলছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তারপর হচ্ছে ফেরদাউস বলেছো কেমন আছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। ফেরদাউস ঢাকা থেকে বলছো, রাকিবুল হচ্ছে উত্তরা থেকে বলছো, আচ্ছা আমাদের প্রায় কাছাকাছি। এবং মেহেদি মিরাজ বলছো রংপুরের পীরগঞ্জ থেকে বলছো। ওকে, ধন্যবাদ। আচ্ছা চলো তাহলে আমরা আলোচনাটা শুরু করে দেই। হ্যাঁ, টেন্স
টেন্স মানে কি বলো তো? কাল। কাল মানে কি? কাল মানে কি ঠান্ডা? না, কাল মানে হচ্ছে কি সময়। এখন এই সময়টাকে আমরা হচ্ছে তিনটা ভাগে বিভক্ত হতে দেখেছি। একটা কি অতীত, একটা বর্তমান, একটা হচ্ছে ভবিষ্যৎ। এখন এই যে তিনটা পার্ট, যেটাকে আমরা ইংরেজিতে বর্তমানকে প্রেজেন্ট বলি, পাস্টকে তোমার হচ্ছে অতীতকে পাস্ট বলি, তারপর হচ্ছে ভবিষ্যৎকে ফিউচার বলি। এখন এই টেন্সের অর্থাৎ বর্তমানের আবার চারটা ভাগ আমরা দেখতে পাই, তাই না? অর্থাৎ সাধারণ বর্তমান, তারপর যে ঘটমান বর্তমান, পুরাগঠিত বর্তমান, সো যেটাকে ইংলিশে বলা কি প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট। তো এই যে ধারাগুলো, এই ধারাগুলো আমরা কিভাবে শিখে এসেছি? প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, শেষ। প্রেজেন্ট পারফেক্ট কি সাবজেক্ট প্লাস হ্যাভ্যাস প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট, শেষ। না, এভাবে শিখতে হবে না। আলটিমেটলি তুমি যদি ইংলিশে ভালো করতে চাও, তাহলে অ্যাকচুয়ালি তোমার কি করতে হবে? ইংলিশের সেন্স বুঝতে হবে। কিসের সেন্স? মনে করো কারো যদি আমরা প্রেমে পড়ি, হ্যাঁ, প্রেমে পড়ি কিসের উপরে? হয়তো তার কোনো একটা বৈশিষ্ট্য দেখে বা তার চেহারা দেখে খুব প্রেমে পড়ে যাই। আর যখন প্রেমে পড়ার পর ভালোবাসাটা হয়ে যায় না, একটা লম্বা টাইম হয়ে যায় না, তখন একটা দুজনের প্রতি একটা কি টান অনুভব হয়, রাইট? সো একটা ভীষণ টান, কেউ কাউকে ছাড়া বাঁচবে না। সো এই এত বড় একটা টানের সৃষ্টিটা কখন হলো? এটা কি প্রথম থেকেই হয়? অফকোর্স না। একটা সময় যেতে 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 যখন একজন একজনকে বুঝে, অর্থাৎ একজন একজনের মনের মধ্যে বিদ্ধ হয়ে যায়, তখনই কিন্তু একজন একজনের জন্য পাগল হয়ে যায়। ঠিক এভাবে ইংলিশের টপিকগুলো কি করতে হবে? পাগলের মতো, অর্থাৎ এর সেন্সটার মধ্যে তোমাকে ঢুকতে হবে যে অ্যাকচুয়ালি প্রেজেন্ট টেন্সটা কীভাবে কাজ করে। প্রেজেন্ট টেন্সটা স্ট্রাকচারটা শেখাটা যতটা জরুরি, তার থেকে কয়েকগুণ বেশি জরুরি এটার সেন্স বোঝা। তাহলে তুমি কি করবা? তাহলে তুমি কমপ্লিটিং সেন্টেন্স ভালো করতে পারবা, ন্যারেশনে ভালো করতে পারবা, প্রিপোজিশনে ভালো করতে পারবা, রিটেন পার্টে ভালো করতে পারবা। সব জায়গাটাতে তোমার ন্যারেশন দরকার, তুমি যদি অর্থ বুঝে বুঝে করতে চাও। এখন এই টেন্সটা জানলে কি হবে? তুমি তখন অর্থ বুঝে বুঝে খুব সহজে বাক্য গঠনগুলো বাংলায় নিজে অনুবাদ করতে পারবে। আর যখন তুমি কোনো একটা ইংলিশে বাংলা অনুবাদ করতে পারবা, তখন তোমার ওইটার টপিকটা সম্পর্কে 80% অর্থাৎ 80% কাভার হয়ে যাবে। আর 20% থাকবে হচ্ছে বিভিন্ন স্ট্রাকচার, বুঝতে পারছো? কিন্তু আমরা সেই 20%-এর উপরে সময় দিই কত? সারা বছর। অথচ সেই 80%-এর ভিতরে আমরা সময় দিই মাত্র কিছু সময়, দিলেও পারি না দিলেও পারি। ঠিক আছে? এই জন্য আমাদের ইংলিশটা একটু জড়তা থেকেই যায়। ঠিক আছে? আশা করছি জড়তাটা আর থাকবে না ইনশাল্লাহ। শেষ পর্যন্ত আমার সাথে লেগে থাকো, ইনশাল্লাহ অনেক ভালো করতে পারবা। আচ্ছা, তাহলে চলো আমরা একটু বিষয়টা খেয়াল করি। এখন এখানে যেটা দেখো, টেন্সের যে প্রথমত সিম্পল কিছু বিষয় আমি একটু তোমাদেরকে এখানে দেখিয়েছি। আসলে মশা খুব ডিস্টার্ব করতেছে, বুঝছো? বোর্ডে মশা পড়ে, তো মশা হচ্ছে কলমের কাজ করতেছে, তো এই জন্য সরে যায়। সো যাই হোক, ওকে, আমরা পয়েন্টে চলে এসেছি। ওকে, গুড। এখন খেয়াল করো, এইখানটাতে আমরা চলে এসেছি, এটা নিয়ে একটু ডিসকাস করব, তারপর হচ্ছে আমরা এটার এক্সপ্লানেশনে যাব আস্তে আস্তে। ঠিক আছে? ওকে, সর্বশেষ আরও মেহেরজান আছো? আচ্ছা, মেহেদি মিরাজ, রংপুর পীরগঞ্জ থেকে। ওকে, সবাই একটু ক্লাসে অবশ্যই শেষ পর্যন্ত থাকবা, তোমাদের কাছে অনুরোধ, ক্লাসে তোমরা শেষ পর্যন্ত থাকবা, তাহলেই ভালো করে বুঝতে পারবে। প্রথম দিকে অনেক পয়েন্ট আছে, বুঝতে একটু অসুবিধা হতে পারে। ঠিক আছে? ওকে, ধন্যবাদ। আচ্ছা, এখানে দেখো, প্রথমে আমরা এটা একটু সরিয়ে নেই। দেখো, প্রেজেন্ট টেন্স। আচ্ছা, প্রেজেন্ট টেন্স 4 প্রকার, সেটা আমরা সবাই জানি। কি? প্রেজেন্ট ইনডিফিনিট, অর্থাৎ এই যে সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক একইভাবে আমরা কিন্তু আবার এই পাস্টকেও ঠিক একইভাবেই করতে পারি। পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক ফিউচারও কিন্তু একইভাবে চলে। ঠিক আছে? এখন আমরা জানি এই প্রেজেন্ট মানে কি বলতো? বর্তমান, রাইট? আর এই পাস্ট মানে কি? অতীত। আর এই ফিউচার মানে কি বলতো? ভবিষ্যৎ।
তো এই যে ভবিষ্যৎ অর্থাৎ তাহলে এই বর্তমানের আবার 4টা ধারা বের করছে। কয়টা ধারা? 4টা ধারা। একটা ধারা হচ্ছে কি, যেটাকে ইংরেজিতে আমরা খুব সংক্ষেপে বলি কি প্রেজেন্ট ইনডিফিনিট, এবং তারপরের ধারাটা হচ্ছে কন্টিনিউয়াস, তারপরের ধারাটা পারফেক্ট, তারপরের ধারাটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, সো এখন এই ধারাগুলো আমরা কি স্ট্রাকচারের মাধ্যমে শিখবো আগে? না, এটা কি করতে হবে? সেন্স বুঝতে হবে। অর্থাৎ এই প্রেজেন্টের যে 4টা ধাপ, অর্থাৎ বর্তমানকালের 4টা ধাপ আসলে কিভাবে কাজ করে, এই 4টা ধাপের সেন্সগত বিষয়টা কিরকম, এইটা হচ্ছে আগে আমাদের জানতে হবে। মনে করো আমি একটা বাক্য তোমাদেরকে বলি, সেটা হচ্ছে ওবায়দুল কাদের পালাইতেছে। ওবায়দুল কাদের কি করতেছে? পালাইতেছে। আমি যদি এটা একটু লিখি তোমাদের এখানে, যদিও জায়গা এখানে হবে না, আমি একটু এইখানে লিখি, হ্যাঁ, পালাইতেছে। আচ্ছা, এখন আচ্ছা পালাইতেছে, তার আগে একটু একটা বিষয় তোমাদের খেয়াল করি। আমি মনে করো ওবায়দুল কাদের পালায়। ওবায়দুল কাদের কি করে? পালায়। ওবায়দুল কাদের পালাইতেছে, পালাইতেছে। ওবায়দুল কাদের পালিয়েছে। আচ্ছা, এটা আমি একটু তোমাদের জন্য দ্বারা সুবিধার্থে এখানে লিখলে মেবি সবচেয়ে বেস্ট হবে তোমাদের জন্য বুঝতে, নাহলে তোমরা ফিউচার মনে করবা। ঠিক আছে, এখানে লিখি আমি, হ্যাঁ, পালায়। ওবায়দুল কাদের কি করে? পালায়। ওবায়দুল কাদের পালাইতেছে। কারো কোনো সমস্যা হলে অবশ্যই প্রশ্ন করবা। ওবায়দুল কাদের পালিয়েছে। কি করছে? পালিয়েছে। ওবায়দুল কাদের এক সপ্তাহ ধরে পালাইতেছে। কত ধরে বলো তো? 1 ঘন্টা ধরে দৌড়াচ্ছে বা পালাইতেছে। 1 ঘন্টা ধরে পালাইতেছে বা দৌড়াইতেছে। ঠিক আছে, পালাইতেছে। দেখো, সাধারণভাবে যদি আমরা এইগুলাকে বলি তাহলে মনে হয় যে 4টাইতে এক রকমের, তাই না? হ্যাঁ, বাংলায় মনে হতেই পারে, কিন্তু তুমি আলটিমেটলি তুমি যখন ইংরেজিতে এটার চর্চা করতে যাবা, ইংরেজিতে যখন এটা রাইট ইউজ করতে যাবা, অর্থাৎ ইংরেজি তখন তুমি বাক্য অর্থ বুঝতে যাবা, তখন কিন্তু এই যে ব্যবহার, অর্থাৎ কোনটা পালায় আর কোনটা পালাইতেছে আর কোনটা পালিয়েছে আর কোনটা 1 ঘন্টা ধরে পালাইতেছে, এই সেন্সটা বুঝতে হবে। ঠিক আছে, অর্থাৎ আমি যদি তোমাকে প্রেজেন্ট ইনডিফিনিট থেকেই শুরু করি, দেখো প্রেজেন্ট ইনডিফিনিটে আমরা কি লিখছি? পালায়। অর্থাৎ বর্তমানে সাধারণভাবে যে ঘটনাটা ঘটে সেটাই হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট সিম্পল। অর্থাৎ সে পালায়, সে খায়, সে খেলে, সে ঘুমায়। সহজ, তাই না? ওকে, সো এবং এর শেষে দেখবো অন্ত্যেষ্টিয়া, পালায়, খেলে, অন্ত্যেষ্টিয়া থাকে, এ থাকে। ঠিক আছে, এ থাকে। তো এখন নিচেরটা কন্টিনিউয়াসে দেখি কি আছে বলো তো? পালাইতেছে। এখন এখানে কি আছে বলো তো? তেসে। অর্থাৎ কন্টিনিউয়াসে কিন্তু আমরা সাধারণভাবে কিন্তু অনেকেই এটা শিখেছি, তেসে, তেসি, তেসি, রাইট? সো এটা হচ্ছে মূলত কন্টিনিউয়াসে ব্যবহৃত হয়। তবে এখানে একটা চমক আছে। চমকটা কি জানো? যে ইনডিফিনিট হচ্ছে একটু অলস। ইনডিফিনিট কি বলো তো? একটু অলস। আর কন্টিনিউয়াস টেন্স হচ্ছে একটু গতিশীল। কিশীল বলো তো? গতিশীল। এই জিনিসটাই হচ্ছে মূল আসল। এই জিনিসটা কি আসল? অর্থাৎ দেখো, পালায়, পালায়, পালাইতেছে। দেখো দুইটা শব্দের মধ্যে কিন্তু একটা আমরা পার্থক্য পাই। পালায় খুব সাধারণ, আর পালাইতেছে কিন্তু গতি বোঝায়। সো এরকম যদি গতি বোঝায় তাহলে সেটা হয় কি বলতো? কন্টিনিউয়াস। সেটা হয় কি? কন্টিনিউয়াস। কোনো ভার্ব অর্থাৎ ক্রিয়া যদি গতি বোঝায় তাহলে কি সেটা হবে কন্টিনিউয়াস। যেমন সে ফুটবল খেলে, সে ফুটবল খেলতেছে, তার মানে এটা দেখো একটা কিন্তু গতি বোঝায়। সো গতি বোঝালে কি হয়? কন্টিনিউয়াস হয়। আর সাধারণভাবে যদি বোঝায় তাহলে কি হয়? ইনডিফিনিট হয়। এখন চমক দেখো লাস্টের দুইটাতে। এখানে কি বলছে? পালিয়েছে। তো এটা কি পারফেক্ট? এটা কি পারফেক্ট? পারফেক্ট টেন্সটা কিভাবে চিনবো আমরা? অর্থাৎ দেখো, পালায়, পালাইতেছে, দুইটা কিন্তু বর্তমান কাজ বোঝায়, বাট এটা পালিয়েছে তার মানে কি? খেয়েছে, শেষ করেছে, গিয়েছে, তার মানে শেষ করেছে, মানে মাত্রই শেষ করেছে। অর্থাৎ বর্তমানে এমন কাজ মাত্রই শেষ হয়েছে, মাত্রই অতীত হয়েছে, এরকম বোঝালে সেটা পারফেক্ট টেন্স হয়।
কি টেন্স হয়? পারফেক্ট টেন্স, অর্থাৎ কাজটা মাত্র শেষ হয়েছে বাট ফলাফলটা এখনো বিদ্যমান আছে। ঠিক আছে, সো মানে কি কাজটা মাত্র শেষ হয়েছে। পালিয়েছে, পালিয়েছে, পালায়, তার মানে এটা কিন্তু চলমান বোঝায় বাট গতি বোঝায় না। এটা কি বোঝায়? চলমান বোঝায় বাট গতি বোঝায় না। আর কন্টিনিউয়াসে কিন্তু চলমানও বোঝায়, গতিও বোঝায়। আর পারফেক্টে কিন্তু কি চলমান বোঝায় না, গতিও বোঝায় না। কি বোঝায় না? চলমানও বোঝাবে না, গতিও বোঝাবে না। পালিয়েছে, তার মানে সে পালিয়েছে, কিছুক্ষণ আগে পালিয়েছে, রাইট? সো অতীত হয়ে গেছে মাত্র। তো এটার ক্ষেত্রে আমরা পারফেক্ট টেন্সটা কি করব? তো এটা সেন্সটা মাথায় নাও। এই সেন্সগুলো কিন্তু তোমার কি পাস্ট টেন্সে, ফিউচার টেন্সে সবগুলোতেই দরকার হবে। তারপরে আসো পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা দেখো এখানে কি বলছিলাম, কন্টিনিউয়াস মানে কি চলমান, গতি, গতিশীল, রাইট? আর এখানে বলছে আর পারফেক্ট কি? পারফেক্ট হচ্ছে চলমানও না, গতিশীলও না, চলমানও না, গতিশীলও না। তাহলে এই দুইটা যখন মিশ্রণ হয়, দুইটা যখন কি হয় মিশ্রণ হয়, তখন কি হবে বলো তো? স্থির, অর্থাৎ স্থির গতি বুঝাবে। তখন কি গতি বুঝাবে? স্থির গতি। সেন্সটা বুঝো, তখন কি বুঝাবে? স্থির গতি, অর্থাৎ পারফেক্টের কারণে স্থির, কন্টিনিউয়াসের জন্য গতি। তাহলে কি স্থির গতি। কিরকম স্থির গতি? দেখো এখানে কিন্তু বলছে পালাইতেছে, তার মানে এটা কোনো নির্দিষ্টতা বলা নাই, মানে পালাইতেছে, সে এখনো পালাচ্ছে। বাট পারফেক্ট কন্টিনিউয়াসে কি বলছে? 1 ঘন্টা ধরে পালাইতেছে, তার মানে একটা নির্দিষ্ট সময় ধরে। নির্দিষ্ট কি সময় ধরে, অর্থাৎ নির্দিষ্ট সময় ধরে অথবা নির্দিষ্ট সময় হতে যদি বুঝায়, সেক্ষেত্রে পারফেক্ট কন্টিনিউয়াসটা ইউজ করব। তোমরা কি বিষয়টা বুঝতে পারছো? অনেক সুন্দরভাবে কিন্তু আমি এটা উপস্থাপন করেছি তোমাদেরকে, দরকার হলে আবার এক্সপ্লেন করব। হ্যাঁ আশিকুর, এটা হচ্ছে রেকর্ডেড থাকবে, রেকর্ডেড শেষেও ক্লাস করতে পারবা। তবে তোমরা যদি লাইভ ক্লাসটা দেখো তাহলেই তোমাদের জন্য আলটিমেটলি লাভ হবে। রেকর্ড ক্লাসটা সহজে না দেখলেই ভালো, সর্বোচ্চটা চেষ্টা করবা লাইভে যুক্ত হওয়ার। ঠিক আছে, কারণ লাইভ যখন ক্লাস, এই যে তোমাদের সাথে কথা বলছি, যখন রেকর্ড দেখবা মাঝখানে যে বিভিন্ন কথা বলবো তোমাদের সাথে, এগুলো খুবই বিরক্ত লাগবে তোমাদের। আর রেকর্ড ক্লাস যদি একটানা রেকর্ড হতো, ক্লাস হতো, তাহলে ঠিক ছিল। বা তোমাদের বারবার কমেন্ট চেক করতেছি, পড়তেছি, কে কে কমেন্ট করছো সেগুলো দেখতেছি। ঠিক আছে, সো যাই হোক, একটু ক্লাসে একটু সবাইকে মেনশন করো এবং আমাকে জানাও এই বিষয়টা কি তোমরা বুঝতে পারছো আমি যেটা বোঝাতে চেয়েছি। একটু আমাকে জানাও তো বিষয়টা কি ক্লিয়ারলি বুঝতে পেরেছো তোমরা? সো তোমরা কিন্তু ভালো রেসপন্স করলে আমিও কিন্তু ঠিক সেভাবেই তোমাদেরকে পয়েন্ট টু পয়েন্ট ভালো মতো বোঝাতে পারবো, বা ওরকম একটা সক্ষমই থাকবে। ঠিক আছে, তো তোমাদের এই জন্য একটু রেসপন্স করো। আচ্ছা মুশফিক বলছো জি ভাইয়া বুঝতে পারছি, ওকে ধন্যবাদ। ক্লাসে কিন্তু এতজন যুক্ত হয়েছে আমাদের ফ্রি কোর্সটাতে, অথচ ক্লাসে মাত্র অল্প কয়েকজন, খুবই দুঃখজনক। রেসপন্স করো সবাই। নুসরাত জাহান বলছে জি ভাইয়া বুঝতে পারছি, ওকে গুড গুড, এইটাই আমি চাইছিলাম। এই দেখো এখন আমরা স্ট্রাকচার শিখবো, আগে সেন্সটা শিখবো, অর্থাৎ কিভাবে কাজ করে। স্ট্রাকচার তুমি কেমনে, স্ট্রাকচার খালি মনে থাকলে কি তুমি বাক্য লিখতে পারবা? অফকোর্স না, তোমার সেন্সটা বুঝতে হবে, অর্থাৎ কে কি বলছে, কিভাবে বলছে, বা কিভাবে বলতে হয়। ঠিক আছে, আচ্ছা ধরো একটা লোক পালাচ্ছে, এই যে দৌড়ি পালাই যাইতেছে। এখন তুমি যদি ইংলিশে কারো কাছে বলো যে মাত্রই ফোন দিয়ে, হ্যালো হ্যাঁ চোরটি পালিয়েছে, যদি তুমি চোরটি ইংলিশে পালিয়েছে বলো, তো সে মনে করবো চোরটি তো পালাই গেছে, কি আর করার। বাট আলটিমেটলি সে তুমি কিন্তু বোঝাতে চাচ্ছ না চোরটি পালাচ্ছে, দৌড়াচ্ছে, এখন ওকে ধরো, বা তুমি বলছো চোরটি পালিয়েছে। দেখো ইংলিশে এভাবে কিন্তু আমাদের কিছু সূক্ষ্ম বিষয় ভুল করার কারণে কিন্তু পুরো ট্রান্সলেটটাই ভুল হয়ে যায়, চোর পালাই যাবে ইংরেজি ভুল হয়ে গেলে। সো সাবধান। মোহাম্মদ ইয়ারুদুল মান সজাদ স্যার বলছে সাউন্ডে নয়েজ হচ্ছে কেন? পালিয়েছে বলো, তো সে মনে করো চোরটি তো পালাই গেছে, কি আর করার। আচ্ছা সাউন্ডে হালকা একটু নয়েজ আসতে পারে, এটা হচ্ছে ফ্যানের আওয়াজের কারণে, কারণ অ্যাকচুয়ালি গরম পড়েছে যার কারণে একটু ফ্যানটা চালাতে হয়েছে। ঠিক আছে, সো ফ্যানের বাতাসের কারণে হয়তো একটু হালকাই প্রবলেম হতে পারে। ওকে এমডি আশিকুর বলছে এটা একটু ওকে। পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস বানানটা ঠিক মতো হলো যে ভাইয়া এই টপিকটা আরেকবার রিপিট করবেন প্লিজ। হ্যাঁ অবশ্যই রিপিট করবো না কেন, 100 বার রিপিট করবো। ঠিক আছে, তার মানে কি ইনডিফিনিটটাকে সেন্সগত বিষয়, অর্থাৎ বর্তমানে সাধারণভাবে কোনো জিনিস ঘটে এরকম যদি বোঝায় তাহলে সেটা কি প্রেজেন্ট ইনডিফিনিট, অর্থাৎ গতি বুঝাবে না। ক্রিয়ার মধ্যে কি বুঝাবে না? গতি বুঝাবে না। পালায়, খায়,
কিন্তু কন্টিনিউয়াসে কি হবে, বর্তমানে কোনো কাজ চলতেছে বাট কোনো নির্দিষ্ট সময় কিন্তু বলা নেই, কিন্তু গতি বুঝাবে, চলমানও বুঝাবে, গতিও বুঝাবে। ক্রিয়ার মধ্যে কি বুঝাবে, গতি, মানে খাইতেছে, পালাইতেছে, ঠিক আছে, আর খায়, পালায়, এর কিন্তু গতি নেই, এটা কি ইনডিফিনিট হবে। তারপরে খেয়াল করো, পারফেক্টের ক্ষেত্রে কি, পালিয়েছে, অর্থাৎ মাত্রই কোনো কাজ শেষ হয়েছে, অর্থাৎ এই মাত্র কোনো কাজ অতীত হয়েছে বাট ফলাফলটা এখনো বিদ্যমান আছে, এরকম বুঝালে সেটা কি হয়, প্রেজেন্ট পারফেক্ট হয়। মানে মাত্র ঘায়নি, পালিয়েছে, শেষ হয়েছে, খেয়েছে, পড়েছি, আমি পড়েছি, আমি কি বই পড়েছি, তার মানে কি বই মাত্র শেষ করেছি, রাইট, সেটা আমি কাজটা শেষ করেছি, এক্ষেত্রে কিন্তু আমরা কি প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করি, তার মানে কাজটা বর্তমানে অর্থাৎ মাত্র অতীত হয়েছে, ওকে, এরকম শেষ হয়েছে। তারপর পারফেক্ট কন্টিনিউয়াস কি, গতি, অর্থাৎ তোমার স্থির গতি। পারফেক্ট মানে কি, স্থির বোঝায়, পারফেক্ট মানে কি, স্থির, স্থির, আর পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি, কন্টিনিউয়াস গতি, পারফেক্ট স্থির, তার মানে কি, স্থির গতি, অর্থাৎ নির্দিষ্ট সময় ধরে কোনো কাজ চলতেছে তারপর আর চলে না, মানে 1 ঘন্টা ধরে সে পালাইতেছে, তারপরে 1 ঘন্টা পর আর পালাচ্ছে না, এরকমটাই মূলত বোঝায়, ঠিক আছে, তার মানে কি, স্থির গতি। ওকে, আশা করছি এটা বুঝতে পারছো। ঈদের ছুটিতে ও বাড়ি না গিয়ে শিক্ষার্থীদের পাশে থাকার জন্য ধন্যবাদ। ওকে, মোহাম্মদ ইরদুল মাইন সদাত স্যার, আপনাকেও ধন্যবাদ, ঈদের ছুটিতে ও বাড়ি না গিয়ে শিক্ষার্থীদের পাশে থাকার জন্য ধন্যবাদ। সদাত স্যার, আপনাকেও ধন্যবাদ। সদাত স্যার তোমাদের কিন্তু অ্যাকাউন্টিং ক্লাসের টিচার এবং তিনি বিটা এডুকেশনের কিন্তু বিজনেস শাখার হেড অফ অপারেটিং হিসেবে রয়েছেন। তো অসাধারণ ক্লাস নেয়, অবশ্যই তোমরা যারা বিজনেস শাখায় আছো তোমরা তার ক্লাস কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না, ঠিক আছে। ওকে, ধন্যবাদ স্যার আমাদেরকে সঙ্গ দেওয়ার জন্য। ওকে, এবার খেয়াল করো, এখন আমরা তাহলে একটু গাঠনিক পর্যায়ে আসব। কি পর্যায়ে, গাঠনিক স্ট্রাকচারে আসব, ঠিক আছে। আচ্ছা, প্রেজেন্ট ইনডিফিনিট, এখন একটা বিষয় খেয়াল করো, এই পাস্ট টেন্সের ক্ষেত্রে তাহলে আমি একটু বলি, পাস্ট টেন্সের ক্ষেত্রে কিন্তু কি হবে বলতো, ইনডিফিনিটে পালিয়েছিল, অর্থাৎ পাস্টে অতীতে কোনো কিছু সাধারণভাবে ঘটেছিল, অতীতে কোনো কিছু কি করছিল, সাধারণভাবে ঘটেছিল, এরকম বুঝালে পাস্ট ইনডিফিনিট হয়। পালিয়েছিল, বাট এটা গতি বোঝাবে না, কি বোঝাবে না, গতি বোঝাবে না, অতীতে কোনো গতি, পালিয়েছিল। আচ্ছা, এখানে হচ্ছে আমি যদি লিখি, আচ্ছা পালাইতেছে, এটা একটু হয়ে গেছে, পালালো, ঠিক আছে, অর্থাৎ ওবায়দুল কাদের পালালো, মানে মাত্রই অতীত বোঝানো হয়েছে বাট গতি না। তারপরে এটা কি হবে বলতো, পালাইতেছিল, পালাইতেছিল। সব সময় পাস্টে কিন্তু ল লে লাম হয়, পাস্টে কি হয় বলতো, ল লে লাম, ল লে লাম, বুঝতে পারছো, পাস্ট টেন্সে মূলত ল লে লামটা চলে আসে, ঠিক আছে, পালালো, পালাইতেছিল, ঠিক আছে, অর্থাৎ এটা অতীতের গতি বোঝায়। অতীতের যদি কোনো কিছু গতি বোঝায় তাহলে সেটা কি হবে বলতো, কন্টিনিউয়াস। আর অতীতে সাধারণভাবে কোনো কিছু ঘটেছিল বাট গতি বোঝায় না ক্রিয়ার মধ্যে, তাহলে সেটা হবে কি, ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট। ওকে, সো এবার আসি পারফেক্টে। পারফেক্টে কি বলছে, স্থির। পারফেক্টে কি, স্থির, অর্থাৎ অতীতে কোনো কিছু স্থিরভাবে কোনো ঘটনা ঘটেছিল বাট ঘটনাটা এখনো কোনো কি হয় না, ফলাফল আসে নাই, তাহলে এটা কি হবে, পারফেক্ট। তাহলে পালিয়েছিল, পালিয়েছিল। দেখো প্রথম দিকে একটু খটকা বাজবে, তুমি সব দিক নিয়ে চিন্তা করবা না, আমি যেটুকু বুঝাই সেটুকু মাথায় নাও। যখন আমি দেখবা প্রত্যেকটা পার্ট বাই পার্ট, যখন তোমাদের স্ট্রাকচারগুলো বুঝাবো, তোমাদের এক্সাম্পলগুলো বুঝাবো, তখন পুরোপুরি বিষয়গুলো আরো কাভার হয়ে যাবে। এখন তোমাদের কি, মাংস রান্নার জন্য মশলা শিখাচ্ছি, মশলা কতটুকু কি দিতে হবে, বুঝতে পারছো। এরপর যখন আমরা প্রয়োগ করব তখনই স্বাদটা বের হবে, তখনই মশলার একটা ঘ্রাণ বের হবে, ঠিক আছে। ওকে, সো পালিয়েছিল। আচ্ছা, তারপর পারফেক্ট কন্টিনিউয়াস, অর্থাৎ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি বলতো, অতীতে কোনো স্থির গতি, কোনো ঘটনার স্থির গতি, স্থির গতি, অর্থাৎ সে 1 ঘন্টা ধরে পালাইতেছে, এই একই কাহিনী, 1 ঘন্টা ধরে, বা সকাল হতে, আমি যদি এখানে 1 ঘন্টা ধরে না দিই, সকাল হতেও তুমি বলতে পারো, সকাল হতে পালাইতেছিল। এত সুন্দর একটা ক্লাস, তোমরা যদি এভাবে হেলাফেলা করো, বলো তোমাদের আর কি করব বলো। এত সুন্দর সুন্দর তোমরা ফ্যাসিলিটিসগুলো পেও অথচ মূল্যায়ন করো না, ঠিকমতো ক্লাস করো না, ক্লাসে সবাই উপস্থিত হও না, ক্লাস একটু করে বের হয়ে যাও, সেটা কিন্তু আলটিমেটলি অনেক দুঃখজনক। আচ্ছা, ফাবিহা আক্তার ইলমা বলছে, স্যার আর্টসের সাবজেক্টের
লোগো এর সমাজ বিজ্ঞান, লোগোস ইকো এর সাবজেক্টগুলো কি করা হবে? আচ্ছা ভাইয়া, বিজনেস স্টাডি এর অ্যাকাউন্টিং ক্লাসটা করতে চাইছিলাম। তারপর আহমেদ রনি বলছে আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, অ্যাকাউন্টিং সব ক্লাসেই করতে পারবা, তবে তোমাদের হচ্ছে বিজনেস বলো, তারপর হচ্ছে বিজ্ঞান বলো বা মানবিক বলো, তিনটে শাখার কিন্তু আমাদের পেইড কোর্স রয়েছে। হ্যাঁ, যেখানে কিন্তু সম্পূর্ণ বুয়েট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেন্টর, বুঝতে পারছো? যেমন বিজনেসের জন্য সম্পূর্ণ ঢাকা ইউনিভার্সিটি মেন্টর রয়েছে, আবার সায়েন্সের জন্য বুয়েট এবং ঢাকা ইউনিভার্সিটি মেন্টর রয়েছে, আবার আর্টসের জন্য সম্পূর্ণ ঢাকা ইউনিভার্সিটি মেন্টর রয়েছে। তার মানে তোমাদের বাংলাদেশের কিন্তু সেরা সেরা মেন্টররাই হচ্ছে আমাদের এখানে পড়ান, ঠিক আছে? তো পেইড কোর্স সম্পর্কে তোমরা যদি বিস্তারিত জানতে চাও আমাদের পেজে নক করতে পারো, অথবা আমাকেও ডিসকাস গ্রুপে নক করতে পারো। আর যারা মেসেঞ্জার গ্রুপে এখনো যুক্ত হতে পারো নাই, তারা একটু আমাকে এই পেজে মেসেজ করবা, বলবা যে ফ্রি বা হচ্ছে ডিসকাস মেসেঞ্জার গ্রুপে যুক্ত হতে পারি না, আমি যুক্ত করে দেবো। ওকে, সো তার মানে কি সকাল হতে পালাইতেছিল, অর্থাৎ নির্দিষ্ট একটা সময় ধরে সে পালাইতেছ। এখন আমরা একটু ফিউচারে আসবো। ফিউচারে কি আসবা? ফিউচারে অর্থাৎ ভবিষ্যতের কোনো সাধারণ ঘটনা বা চলমান, গতি বোঝাবে না। কি বোঝাবে না? গতি বোঝাবে না। তাহলে কি? পালাবো। অর্থাৎ ওবায়দুল কাদের কি? পালাবে। ওবায়দুল কাদের কি? পালাবে। পালাবে, এটা কিন্তু আলটিমেটলি গতি বোঝায় না। আর যদি কন্টিনিউয়াসে বলি তখন কিন্তু কি হলে? পালাইতে থাকবে। পালাইতে থাকবে, পালাইতে, সে এখনো পালাইতে থাকবে। হ্যাঁ, এটা কিন্তু কাহিনীটা ঘটতেছে এখনো, তাই না? পালাইতে থাকবে। ওবায়দুল কাদের কি করবে? পালাইতে থাকবে। তার মানে এটা গতি বোঝানো হচ্ছে। ভবিষ্যতের গতি বোঝালে কি হয়? ভবিষ্যতের গতি বোঝালে কি হয়? বাট কোনো নির্দিষ্ট সময় বলা নাই, বাট ভবিষ্যতের কোনো গতি বোঝাইছে, তাহলে কি হবে? ফিউচার কন্টিনিউয়াস। অতীতের কোনো গতি বোঝানো হয়েছে, বাট কোনো নির্দিষ্ট সময় বলা নেই, তাহলে কি হবে? পাস্ট কন্টিনিউয়াস। বর্তমানে কোনো গতি বোঝানো হয়েছে, কোনো কাজ গতি, বাট কোনো নির্দিষ্ট সময় বলা নেই, তাহলে কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস। বুঝতে পারছো? সো এই বিষয়গুলো একটু তোমরা নিজে নিজে চিন্তা করবা, ঠিক আছে? চারটা পার্টে। তারপরে খেয়াল করো, পারফেক্টে মানে কি? ভবিষ্যতের ধীর গতি, অর্থাৎ পালিয়ে থাকবে। পালিয়ে থাকবে, পালিয়ে থাকবে, এটা কি? স্থির। পালিয়ে থাকবে। ওবায়দুল কাদের কি করবে? পালিয়ে থাকবে। এটা কি? ভবিষ্যতে স্থির গতি, স্থির, স্থিরতা বোঝায়, ঠিক আছে? এরপরে খেয়াল করো পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচারটা কি? অর্থাৎ ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময় ধরে কাজটা যদি চলমান বোঝায়, এরকম। অর্থাৎ পারফেক্ট কন্টিনিউয়াস মানে বর্তমানে নির্দিষ্ট করে কোনো কিছু ঘটা, অতীতে নির্দিষ্ট করে কোনো ঘটনা ঘটা, ভবিষ্যতে নির্দিষ্ট করে কোনো ঘটনা ঘটা, অর্থাৎ নির্দিষ্ট টাইম থাকে। নির্দিষ্ট কি থাকে? টাইম। অর্থাৎ স্থিরও থাকে, গতিও থাকে। তার মানে পালিয়ে থাকবে, অর্থাৎ সে কি? আগস্ট, অর্থাৎ সে 2025 সাল পর্যন্ত কি? পালিয়ে থাকবে। 2025 সাল পর্যন্ত, 25 সাল পর্যন্ত পালাতে থাকবে। পালাতে থাকবে। দেখো, এই পারফেক্ট কন্টিনিউয়াসে কিন্তু দুইটা টেন্সের মিশ্রণ রয়েছে, এটা কিন্তু মনে রাখবা। সেটা কি কি? এই পারফেক্ট আর একটা যে কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানে কি? গতি। আর পারফেক্ট মানে কি? স্থির। তার মানে স্থির গতি মিলেই কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াস হয়। এখন কন্টিনিউয়াস মানেই হচ্ছে ভার্বের সাথে কি হবে? আইএনজি হবে। সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক, আইএনজি। পাস্ট কন্টিনিউয়াস হোক, মূল ভার্বের সাথে আইএনজি। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হোক, মূল ভার্বের সাথে আইএনজি। অর্থাৎ কন্টিনিউয়াস আমরা দুইটা পাই, বাট দুইটা কন্টিনিউয়াসে মূল ভার্বের সাথে কি হবে? আইএনজি হবে। তার আগে কিছু পার্থক্য আছে, ঠিক আছে? তো এই যে তোমাদের প্রেজেন্ট বলো, পাস্ট বলো, ফিউচার বলো, এটার সেন্সটা কি তোমরা বুঝতে পারছো? একটু আমাকে জানাও। প্রথমে একটু বুঝতে অসুবিধা হতে পারে, বাট তোমরা কি এটা বুঝতে পারছো কিনা একটু আমাকে জানাবা। আচ্ছা ভাইয়া, লজিক, সোসিওলজি, ইকোনমিক্স এর সাবজেক্টগুলো করানো হবে? হ্যাঁ হ্যাঁ, এগুলো হচ্ছে যারা পেড ব্যাচে আছো তোমরা, তারা পাবা, ঠিক আছে? তারা আগামী মাসে পাবা। যারা পেড ব্যাচে মানবিক শাখায় ভর্তি হয়ে আছো, তারা তো সব সাবজেক্টেই ক্লাস ধারাবাহিকভাবে পেয়ে যাবে ইনশাল্লাহ। যে ভাইয়া বুঝতে পারছি, একটু সবাই সাড়া দেবা। হ্যাঁ, সবাই একটু কমেন্ট করলে যেটা হয় আমি একটু বুঝতে পারি তোমরা কতটুকু বুঝতে পেরেছো। আর যারা ক্লাসে মাঝখানে জয়েন হও, অনেক কিছু আসলে বুঝতে পারবে না, বাট তারপরেও কন্টিনিউ করতে থাকো। আচ্ছা, তো আমরা তাহলে সেন্সটা বুঝলাম। ইয়াতাকুন, নুসরাত জাহান, তারপর মুশফিক, সবাই বলেছো বুঝতে পেরেছি। নাজিফা মাত্র জয়েন করেছো, এত লেট হয়েছে কেন? তো লেট করা যাবে না।
মেহের জানজি ভাইয়া বুঝতে পেরেছি, নাজিব ভাই সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমরা কি করব এখন একটু স্ট্রাকচারগত বিষয়টা শিখব। এখন এই স্ট্রাকচারটা শিখতে হলে আমরা একটু নেক্সটে যাই, পার্ট বাই পার্ট শিখি, তাহলে আরো সুন্দর হবে। তো এই কয়টার সেন্স যদি তোমরা শিখতে পারো না, এখন তোমাদের স্ট্রাকচারটা বুঝতে তোমাদের জন্য কিন্তু সহজ হবে। এখন এইটা আসলে কিভাবে কাজে লাগে এটা যখন আমি ন্যারেশন পড়াবো তখন বুঝতে পারবা, যখন আমি তোমাদের ইংরেজি ফার্স্ট পেপার পড়াবো প্যাসেজ অর্থ ধরে ধরে তখন বুঝবা, যখন তোমাদের কমপ্লিটিভ সেন্টেন্স পড়াবো তখন বুঝবা, যখন তোমাদের রিটেন পার্ট পড়াবো তখন বুঝবা যে আসলে টেন্স কি জিনিস, টেন্স কেন কাজে লাগে। ওকে, সো আমরা একটু তাহলে নেক্সটে যাই। তাহলে প্রথম প্রেজেন্ট টেন্স অর্থাৎ বর্তমানকালে, এখানে কিছু ক্রাইটেরিয়া বলা আছে যেগুলো তোমাদেরকে আমি পড়িয়েছি মাত্রই। সো এখন আমি একটু প্রেজেন্ট ইনডিফিনিটের একটু ব্যবহারটা শিখব। সারিয়া ভাই, শাহরিয়া বলছো পেইড ব্যাচে কিভাবে অ্যাডমিট হব। আচ্ছা, পেইড ব্যাচে কিভাবে অ্যাডমিট হবা সেটা না, পেইড ব্যাচে আমি হচ্ছে তোমাদের এখন একটু নাম্বার দিয়ে দিচ্ছি, তোমরা নাম্বারে যোগাযোগ করতে পারো অথবা তোমরা আমাদের পেজে মেসেজ করতে পারো। ঠিক আছে, পেজে মেসেজ করতে পারো, তাহলেই তোমরা পেইড ব্যাচ সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারবা। আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখছি। আচ্ছা, সবাই কি বুঝতে পারছো? নতুন কে কে জয়েন হয়েছে একটু জানাবো আমাকে। আমি তোমাদের একটু নাম্বারটা লিখে দিচ্ছি, জাস্ট কয়েকটা সেকেন্ড আমাকে টাইম দাও, এরপর আমরা প্র্যাকটিক্যালি শিখবো এখন। ওকে, আচ্ছা তোমাদেরকে অলরেডি নাম্বারটা দেওয়া হয়েছে, দেখো পিন করে দিচ্ছি আমি। ওকে, ভর্তির যে কোনো বিষয়ে তোমরা হচ্ছে ফোনে হোয়াটসঅ্যাপ আছে সেটা যোগাযোগ করতে পারো অথবা তোমরা হচ্ছে পেজে মেসেজ করতে পারো। ওকে, চলো আমরা তাহলে একটু নেক্সটে যাই। দেখো আমরা প্রেজেন্ট টেন্সটা শিখব, প্রেজেন্ট সিম্পল টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে আমরা কি প্রেজেন্ট সিম্পল টেন্সও বলতে পারি, অর্থাৎ বর্তমানে কোনো কাজ সাধারণভাবে ঘটে বা গতি বোঝায় না, সেক্ষেত্রে আমরা কি বলবো এটাকে প্রেজেন্ট টেন্স, অর্থাৎ এটা কি ক্রিয়ার উপর নির্ভর করে হয়, কিসের উপর? ক্রিয়ার উপর। তাহলে এটা একটা বিষয় আমরা একটু দেখি, এখানে কি বলছে? আই ইট রাইস, আমি ভাত খাই। তারপর বলছে দে প্লে ফুটবল, তারা কি ফুটবল খেলে। এখন এই যে বাক্যটা লিখেছে এটার সেন্সটা কি তারা ফুটবল খেলে, এটা কি গতি বোঝায়? গতি বোঝায় না। বাট আমি যদি বলি তারা ফুটবল খেলতেছে, তার মানে এটা কিন্তু একটা গতি বোঝায়, তার মানে এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস। বাট আমরা শিখতেছি কি ইনডিফিনিট। ওকে, তো এখন ইনডিফিনিটের যখন আমরা লিখতে যাব, তোমার অর্থ বুঝতে যাব, তখন আমাদের স্ট্রাকচারগত বিষয়টাও মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো এই জন্য দেখো এখানে কি হয়েছে, প্রথমে একটা সাবজেক্ট থাকবে। কি থাকবে? সাবজেক্ট। অর্থাৎ সেই সাবজেক্টটা যদি আমি বলি, যেমন আই হচ্ছে একটা সাবজেক্ট। ওকে, তারপর কি থাকবে? ভার্ব থাকবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে। কি ফর্ম? প্রেজেন্ট ফর্ম। এই যেমন ইট হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর অবজেক্ট বা বাকি অংশ থাকবে, এ রাইস হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, এখন এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে আমরা জানি ভার্বের ফর্ম কয়টা? তিনটা। ভার্বের ফর্ম কয়টা? তিনটা। একটা হচ্ছে কি প্রেজেন্ট ফর্ম, একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, আমি একটু নিচে লিখি, তোমার একটা হচ্ছে কি প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম সংক্ষেপে লিখলি যেখানে আমরা বি অন বলতে পারি, আর একটা হচ্ছে পাস্ট ফর্ম যেটাকে আমরা সংক্ষেপে B2 বলতে পারি, আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম যেটাকে আমরা হচ্ছে কি বলতে পারি? V3 বলতে পারি। তাহলে তিনটা ফর্ম ভার্বের, যেমন ইট হচ্ছে কি প্রেজেন্ট ফর্ম, এটার পাস্ট ফর্ম কি মোটামুটি সবাই জানো এইট, পাস্ট পার্টিসিপল ফর্ম কি বলো তো? ইটেন, রাইট। আবার মনে করো এখানে প্লে আছে, প্লে হচ্ছে কি প্রেজেন্ট ফর্ম, প্লে হচ্ছে কি বলো তো? প্রেজেন্ট ফর্ম। এর পাস্ট ফর্ম কি? প্লেড, পাস্ট ফর্ম হচ্ছে কি? প্লেড। পাস্ট পার্টিসিপল ফর্মও কিন্তু প্লেড। সো এই ভার্বের ফর্মগুলো অবশ্যই কি শিখতে হবে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট যদি আমাদের লিখতে হয় বা চিনতে হয়, তাহলে সাবজেক্টের পরে সর্বদা কি হয়? ভার্বের বি অন অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। এখন এখানে একটা খেলা রয়েছে যেটা মনে হয় সবাই জানো, যে এখানে আরেকটা কথা আছে যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, সাবজেক্ট আমি একটু সংক্ষেপে লিখছি, সাবজেক্ট যদি, তোমরা সবাই একটু নোট করবা, নোট করে আমাদের ওই যে মেসেঞ্জার গ্রুপে দিবা, যার নোটটাও যত ভালো হবে
তার জন্য তো অবশ্যই স্বাগতম থাকবে, এবং আমরা কিন্তু আমাদের পেজে সেই নোটটা আপলোড করে একদম তোমাকে হচ্ছে কি ফলো করে করে দেবো। ঠিক আছে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, কি পারসন? থার্ড পারসন, সংক্ষেপে লিখলাম সিঙ্গুলার নাম্বার হয়। সাবজেক্ট যদি কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে কি হবে? ভার্বের শেষে, কিসের শেষে? সংক্ষেপে লিখলাম ভার্বের শেষে এস বা ইয়েস হয়, এস বা ইয়েস হয়। এখন একটা বিষয় একটু খেয়াল করো, একটা বিষয় খেয়াল করো, এখানে কি বলছে? আই ইট। আচ্ছা, এখানে যদি আমি শি দেই তখন হবে কি? ইটস। বাট কেন ইটস হলো? ইটসটা কেন বলো তো? বিকজ শি হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার। আমরা কি বলছি? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে ভার্বের শেষে এস বাই এস হবে। তাহলে দেখো আই হচ্ছে কি বলতো? ফার্স্ট পারসন। আবার ইউ দেখো, ইউর সাথে কিন্তু ইট হবে। ইউ হচ্ছে কি বলতো? সেকেন্ড পারসন। তার মানে আই এবং ইউ এর সাথে কি কখনো ভার্বের শেষে এস বাই এস হবে না, বিকজ এটা ফার্স্ট পারসন, এটা সেকেন্ড পারসন। তার থার্ড পারসন কোনগুলো? অর্থাৎ আই ফার্স্ট পারসন, ইউ সেকেন্ড পারসন, তো থার্ড পারসন হচ্ছে কি হি, শি, তারপর যত ইহু জগতের নাম আছে সব, অর্থাৎ আই ইউ দুইটা, একটা ফার্স্ট পারসন একটা সেকেন্ড পারসন, এই দুইটা বাদে আর যা আছে দুনিয়ায় সব হচ্ছে কি থার্ড পারসন, সব হচ্ছে কি থার্ড পারসন। তবে এই থার্ড পারসনের মধ্যে একটা পার্ট হচ্ছে সিঙ্গুলার আর একটা পার্ট হচ্ছে প্লুরাল। যেমন শি হচ্ছে কি সিঙ্গুলার, আবার উই হচ্ছে কি বলতো? উই ইট, প্লুরাল। বুঝতে পারছো? আবার হি সিঙ্গুলার, এই জন্য কি হবে? ইটস, বিকজ এটা থার্ড পারসন আবার সিঙ্গুলার, বাট এটা থার্ড পারসন কিন্তু সিঙ্গুলার না, তাই ভার্বের শেষে এসবিএস হবে না। ওকে, আচ্ছা, তার মানে তোমাদের যদি এখানে আমি সহজে একটা কোনো নাম লিখি, যেমন সর্বশেষ কমেন্ট আছে যেমন ইলমা, ভাইয়া ওইটা তো ফ্রি ক্লাস হবে পেইড ব্যাচে। আচ্ছা, যেমন তোমাদের খেয়াল করো, আমি যদি বলি রওদা, হ্যাঁ রওদা কি বলতো? এক হচ্ছে প্রথমে থার্ড পারসন, দ্বিতীয়ত সিঙ্গুলার, তাই এখানে কি হবে? ইটস। বুঝতে পারছো? এখানে কি হবে বলতো? ইটস হবে। এখন আমি যদি বলি রওদা অ্যান্ড তোমার ইলমা, রওদা অ্যান্ড ইলমা তারা কি করে? ভাত খায়। তাহলে তখন কি হবে? ইট দেখবো, ইট বলবো নাকি ইটস বলবো? তোমরা একটু বলো তো, ইট বলবো নাকি ইটস বলবো? রওদা অ্যান্ড ইলমা ইটস নাকি ইট হবে? বলো একটু, সবাই লেখো তো, সবাই একটু লেখো। ভাইয়া ওইটা ফ্রি ক্লাস হবে পেইড ব্যাচ। সবাই একটু জানাও, সবাই একটু ক্লাস করবা ধৈর্য সহকারে, এটা আমার অনুরোধ। আচ্ছা, ইয়েটা কোন বলছো? ইট হবে। বাকিরা বলো। মুশফিক বলছো ইট হবে, আর আশিক বলছো ইটস হবে। আচ্ছা, একটু সবাই আরো দুইজন করো। দেখো একটা বিষয় খেয়াল করো, এখানে কি হবে? আমি বলছি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তাহলে তারপর শেষে এস বাই এস। এখন কথা হচ্ছে ভাই এটা থার্ড পারসন, ঠিক আছে, বাট এটা কি সিঙ্গুলার? এখানে কি একটা নাম? না, দুইটা নাম, আর একের অধিক মানে কি প্লুরাল। তাহলে এখানে বলছে কি থার্ড পারসন হলেই হবে না, লাগবে কাকে? সিঙ্গুলারকে। বাট এখানে থার্ড পারসন পেয়েছে, বাট এখানে কি দুইজন ব্যক্তি, তাই এটা কি প্লুরাল। তা প্লুরাল হলে আমাদের ইট ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে বলো তো? ইট। ঠিক আছে, আর যদি শুধু রওদা বলতো তাহলে ইটস হতো, আর যদি শুধু এলমা বলতো তাহলে ইটস হতো। বুঝতে পারছো? আশিক, আশা করছি তুমি বিষয়টা খুব ভালো মতো বুঝতে পারছো। আশিক বলছো প্লুরালের কারণে ইটস হবে। না না, প্লুরালের কারণে ইটস হবে না, প্লুরালের কারণে ইট হবে। সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার হলেই তাহলে ইটস হবে। অর্থাৎ এই যে দেখো রওদা একজন ব্যক্তি, যার কারণে ইটস,
অর্থাৎ ভার্বের শেষে এস যুক্ত হয়েছে। আবার এখানে হি সিঙ্গুলার থার্ড পারসন, তাই ভার্বের শেষে এস যুক্ত হয়েছে। এখানে উই প্লুরাল কিন্তু থার্ড পারসন, তাই ভার্বের শেষে এস যুক্ত হয় না। বুঝছো? প্লুরাল হলে ভার্বের সাথে এস বাই এস হবে না, লাগবে কাকে? সিঙ্গুলার কে। সো এটা মনে রাখবা। ক্লিয়ার? মেহেরজান সঠিক উত্তর দিয়েছো, ইয়াতাকুন সঠিক উত্তর, তারপর হচ্ছে মুশফিক সঠিক উত্তর দিয়েছো, ওকে ধন্যবাদ। আচ্ছা চলো এখন আমরা একটু নেক্সটে যাব। তার মানে প্রেজেন্ট ইনডিফিনিটটা বুঝতে পারছো? এখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে যাব। ওকে, তোমরা যদি 5 ঘন্টা ক্লাস করতে পারো আজকের 5 ঘন্টা আমি করাতে রাজি। কথা হচ্ছে ক্লাসে থাকতে হবে, বাট তোমাদের এতক্ষণ আমি ধরে রাখবো না, এটা 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 নিয়ে কোনো টেনশন নাই, যেহেতু তোমাদের রোজার দিন, সবাই রোজা রেখেছো। সো একটু বাইরে, আমাদের অফিসের বাইরে একটু কাজ চলতেছে, হয়তো বা কিছু নয়েজ আসতে পারে, সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। হ্যাঁ, মানে ভবনের কাজ চলে তো, এই জন্য একটু শব্দ আসে অনেক। ওকে, সো চলো আমরা এখন শিখবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে কি? বর্তমানে কোনো কাজ চলতেছে, অর্থাৎ গতিশীল, চলতেছে, গতিশীল। যেমন এখানে আছে শি ইজ সিঙ্গিং আ সং, সে কি করতেছে? সে গান গাইতেছে। সে কি করতেছে? সে গান গাইতেছে। উই আর ইট ওয়াচিং টিভি, আমরা টিভি দেখতেছি। এই যে দেখো, গাইতেছে আর দেখতেছি। এখন আমি যদি বলি গায়, সে গান গায়। আর একটা কি? সে, আমরা টিভি দেখি। দেখো ভার্ব হচ্ছে কি? একটা হচ্ছে দেখি, আর একটা হচ্ছে দেখতেছি, একটা হচ্ছে গায়, একটা গাইতেছে। দেখো আমি, সে গান গায়, এটা কি কি টেন্স হবে? প্রেজেন্ট ইনডিফিনিট, বিকজ এটা কোনো গতি নাই। আর যখন এটা গতি দেওয়া হয়, যে আমি গান গাইতেছি বা সে গান গাইতেছে, তখন এটা কি? কন্টিনিউয়াস হয়ে যাবে, বিকজ তেসে আছে। এরপর দেখো দ্বিতীয়টাও দেখি, এটা কি গতি বোঝায়? গতি বোঝায় না, বিকজ এটা হচ্ছে কি? তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট। আর যদি দেখতেছি, এটা কি? গতি বোঝায়, তাহলে এটা কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস। ওকে, আচ্ছা। সো তাহলে একটু খেয়াল করে এখানে এর স্ট্রাকচার বিষয়টা শিখি। প্রথমত প্রেজেন্ট কন্টিনিউয়াসে সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে অ্যাম হবে, ইজ হবে, আর হবে, অর্থাৎ এই তিনটের মধ্যে যে কোনো একটা হবে। দ্বিতীয়ত হচ্ছে এই ভার্বের সাথে সর্বদা আইএনজি হবে। ভার্বের সাথে সর্বদা কি হবে? আইএনজি হবে। তারপর হচ্ছে অবজেক্ট। বুঝতে পারছো? তাহলে দেখো আমাদের এইখানটাতে একটু দেখি মেলে কিনা। প্রথম আছে কি? শি, শি হচ্ছে কি বলতো? সাবজেক্ট। তারপর ইজ, ইজ হচ্ছে কি? এক্সট্রা অক্সিলারি ভার্ব। এগুলোকে কি বলে? সাহায্যকারী ভার্ব বা অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব। ঠিক আছে, এই ইজ। তারপরে মূল ভার্বের সাথে আইএনজি হবে, অর্থাৎ এই সিং হচ্ছে কি বলতো? এই যে সিং হচ্ছে মূল ভার্ব, আর এর সাথে কি আছে? আইএনজি আছে। ওকে, তার মানে দুইটা মিলে কি হয়েছে? সিঙ্গিং। তারপর হচ্ছে কি? অবজেক্ট বা বাকি অংশ, আ সং। তা এটা হচ্ছে অবজেক্ট, আর এটা হচ্ছে তোমার অক্সিলারি ভার্ব, আর এটা হচ্ছে তোমার মেইন ভার্ব, মেইন ভার্ব। বুঝতে পারছো? ওকে, সো তার মানে কন্টিনিউয়াস যখন আমাদের গতি বোঝায়, বাট এটার স্ট্রাকচারে যখন আমরা এটা লিখতে যাব বা কথা বলতে যাব, তখন এটা হবে কি? সাবজেক্ট হবে, অ্যাম ইজ আর হবে, ভার্বের সাথে আইএনজি হবে, তারপর হচ্ছে অবজেক্ট হবে। ওকে, আচ্ছা, তাহলে এর বিষয়টা আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি, তাই না? সো এখানে আবার একটা খেলা আছে, অর্থাৎ এখানে কিন্তু 3টা অক্সিলারি ভার্ব আছে, বাট 3টা কোথায় কোথায় বসবে? 3টা কোথায় কোথায় বসবে সেটা হচ্ছে বিষয়। দেখো ইজ, প্রথমে অ্যাম যাই, অ্যাম, আই এর সাথে সর্বদা অ্যাম হয়, বিকজ আই হচ্ছে কি? ফার্স্ট পারসন। সবসময় মনে রাখবা পারসন হচ্ছে 3টা, একটা ফার্স্ট, একটা সেকেন্ড, একটা থার্ড। ফার্স্ট কোনটা? আই, সেকেন্ড কোনটা? ইউ, আর বাকি যা আছে সব থার্ড পারসন। তাহলে এবং এই ফার্স্ট এবং সেকেন্ড পারসন, আই এবং ইউ, এই দুইটা ওয়ার্ড হচ্ছে অনেক তেরা। এই দুইটা কি বলতো? তেরা। ভাই বোনদের মধ্যে কিছু তেরা থাকে না? সো ওরা হচ্ছে কি? তেরা। সো এই দুইটা হচ্ছে কি? তেরা। সো তেরার কারণে ওরা হচ্ছে কি? সিঙ্গুলারকেও নেয় না, আবার প্লুরালকেও সহজে নেয় না। যেমন আই দেখো, ইসকেও নেয় না, আর কেউ নেয় না। সে নেছে কাকে? এমকে। বলে আমার এমকে পছন্দ হয়েছে, আমি এমের সাথে সংসার করব। কিছু করার নেই, তাকে দিতে হবে, বিকজ সে একজন স্বতন্ত্র, সে একাই বাদশা, একাই রাজা, মানে তার রাজ্যে সে একাই। ঠিক আছে, ফার্স্ট পারসনে সে একাই, তো তার রাজ্যে সে, এই জন্য সে কি যে ইচ্ছা তাই চাইলেই পেয়ে যায়। তো লোকমানকে আইয়ের সাথে আম। এবার আসে আমরা ইউ, ইউ হচ্ছে কি? সেকেন্ড পারসন। ইউ
সেকেন্ড পারসন, বাট ইউ সে মন মতো কাজ করতে পারে, বাট ইউ চাইছে কাকে? ইউ চাইছে আর কে? তাকে ইউ মানে কি একজন না, একজন না, তার মানে সিঙ্গুলার হওয়ার কথা না, তার মানে ইজ হওয়ার কথা না, কিন্তু না, এ তেরা, এ কি তেরা। তার জন্য কি, কারণ আই যেহেতু এমকে নিয়েছে, ইউ কি এমকে নিতে পারে? তাহলে কি মানে যে থাকে? থাকে না। তখন ইউ কি বলছে? তাহলে আমি অন্য দুইটা ভার্ব নেব, অন্য দুইটা যদি সিঙ্গুলার নেই তাহলে তো আমি সিঙ্গুলার 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 মিলে যাই, না না না, তাহলে সেটা নেওয়া যাবে না। তাহলে কাকে নিতে হবে? প্লুরালকে নিতে হবে। আমি একা হয়ে প্লুরালকে নেব, তার মানে তার একটা তখন মান থাকে, মানে ইউর সাথে কি হয়? আর হয়। বুঝতে পারছো? আর বাকি যত থার্ড পারসন আছে সিঙ্গুলার, সেক্ষেত্রে আমাদের ইজ হয়, যেমন হি এর সাথে কি হবে? ইজ হবে। আবার যদি প্লুরাল হয়, উই হয়, অথবা দে হয়, অথবা দুইটা নাম বোঝাইছে, বা তিনটা অর্থাৎ একের অধিক যদি নাম বোঝায়, তাহলে আমাদের কি হবে? আর হবে। ঠিক আছে? অথবা এখানে সি হয়, অথবা হি হয়, অথবা কোন একটা নাম হয়, ঠিক আছে, যেমন আশিক, ঠিক আছে, অথবা ইট হয়, ঠিক আছে, সবকিছু এখানে ইজ হবে। অর্থাৎ যদি সিঙ্গুলার হয় থার্ড পারসন তাহলে ইজ হয়, থার্ড পারসন সিঙ্গুলার হলে কি হয়? ইজ হয়। আর প্লুরাল থার্ড পারসন প্লুরাল হলে আর হয়। আবার ইউ সেকেন্ড পারসনের বেলায় সর্বদা কি হয়? আর হয়। আর আই সবসময় কাকে নেয়? এম কে নেয়। বুঝতে পারছো? হিসাব হিসাব ক্লিয়ার? হিসাব ক্লিয়ার কিনে একটু জানাও, তোমরা যারা যুক্ত আছো একটু জানাও হিসাব ক্লিয়ার। আচ্ছা, এবং তোমাদের দেখো তাহলে আমরা একটু খেয়াল করো, প্রথম দ্বিতীয়টা উই, উই এর পর কি আছে? আর আছে। উই আর, তারপর হচ্ছে মূল ভার্বের সাথে কি আছে? আইএনজি। ওয়াচ হচ্ছে কি মূল ভার্ব, ওয়াচ কি মূল ভার্ব, WATCH, ওয়াচ। তো এই সবসময় কন্টিনিউয়াস টেন্সে মূল ভার্বের সাথে আইএনজি হবে, ওয়াচিং টিভি। ঠিক আছে? যেমন আমি হচ্ছে, যেমন তোমরা বই পড়তেছো, তাহলে কি হবে? মাই অল স্টুডেন্টস আর স্টাডিং, আর স্টাডিং, পড়াশোনা করতেছে, তাহলে কি লিখবো? যে মাই স্টুডেন্টস, অর্থাৎ আমার শিক্ষার্থীরা, আমি যদি লিখি এখানে মাই স্টুডেন্টস আর স্টাডিং, মাই স্টুডেন্টস আর স্টাডিং, অর্থাৎ মাই স্টুডেন্টস এটা কি বলতো? প্লুরাল। একটা বিষয় তোমাকে মজার চমৎকার জিনিস শিখাবো, দেখো এখানে মাই স্টুডেন্টস এটা মানে কি? প্লুরাল। স্টুডেন্ট হচ্ছে কি বলতো? সিঙ্গুলার। বাট আমি যদি স্টুডেন্টস বলি, স্টুডেন্টস, তাহলে কিন্তু এটা কি? প্লুরাল হয়ে গেছে। তাহলে একটা মজার জিনিস শিখাবো, দেখো নাউনের সাথে, নাউন, নাউন প্লাস এস ইকুয়াল প্লুরাল, ইকুয়াল কি? প্লুরাল। একটা ম্যাজিক শিখাই, হয়তো অনেকেই জানো না তোমরা। আবার ভার্ব প্লাস এস ইকুয়াল সিঙ্গুলার। বুঝতে পারছো কিছু? অর্থাৎ নাউনের সাথে যদি অতিরিক্ত এস হয় তাহলে সে নাউনটা কি? প্লুরাল হয়ে যায়, সে নাউনটা কি হয়ে যায়? প্লুরাল হয়ে যায়। আবার ভার্বের সাথে যদি অতিরিক্ত এস আসে তাহলে সে ভার্বটা কি হয়ে যায়? সিঙ্গুলার হয়ে যায়। কি মজার একটা বিষয়, তাই না? আমরা ভার্বটা সম্পর্কে অনেক কি জানতাম, বাট নাউনটা সম্পর্কে হয়তো দেখেছি, বাট অতটা খেয়াল করিনি। ঠিক আছে? ওকে, মেহেরজান বলছো জি ক্লিয়ার, তারপর হচ্ছে ইয়াতাকুন বলছো ক্লিয়ার ভাইয়া, তনিমা আক্তার আলো বলছো জি ভাইয়া, নুসরাত জাহান বলছো জি ভাইয়া, ফাবিহা আক্তার ইলমা বলছো জি স্যার বুঝছি, মুশফিক বলছো জি ভাইয়া। ওকে, ধন্যবাদ। আচ্ছা, ক্লিয়ার? নাউনের সাথে তোমরা কিন্তু নোট করবা, আমি যে এই যে মানে এক্সট্রা কিছু কিছু পয়েন্ট তোমাদেরকে দেই, ওগুলো কিন্তু অনেক কাজে লাগবে অ্যাডমিশনের ক্ষেত্রে। ঠিক আছে? আমরা যখন কোনো স্টুডেন্টদেরকে পড়াই এইচএসসি, তখন কিন্তু আমরা অ্যাডমিশন ধাসে পড়াই। বুঝতে পারছো? অর্থাৎ এইচএসসিতেও যেন ভালো করতে পারে এবং সেই সাথে অ্যাডমিশন সম্পর্কে একটা ধারণা পায়। আর তুমি যখন পিওর অ্যাডমিশন প্রস্তুতি নিতে যাবা এইচএসসি পরীক্ষার পর, তখন মাথায় কিছুই কাজ করবে না। তাই এইচএসসিতে থাকতে তুমি যদি মোটামুটি ভালো একটা ধারণা নিতে পারো আউটসাইড অনেক অনেক ছোটো ছোটো পয়েন্ট সম্পর্কে, তুমি দেখবে অনেক ভালো করতে পারবো। সো আশা করছি বিষয়টা ক্লিয়ার হয়েছে। আমি একটু তাহলে নেক্সটে যাবো এখন। ঠিক আছে? এরপর আসবো আমরা কোথায় বলো তো? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা আমি একটু পড়াবো তোমাদের এখন। আচ্ছা, আমি একটু পেনটাই করে নেই।
ওকে, সো খেয়াল করো, আশিক বলছে জি ভাইয়া, মেহেরজান বলছে জি ভাই, ওকে থ্যাংক ইউ। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট কোনটা? অর্থাৎ স্থির গতি বোঝায়, স্থির বোঝায়। কি বোঝায়? বর্তমানে কোনো স্থির জিনিস, অর্থাৎ কোনো ঘটনা ঘটছে বাট ফলাফলটা এখনো বিদ্যমান আছে, সেটাই হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন আই হ্যাভ ইটেন, আমি ভাত খেয়েছি। আমি যদি বলতে আমি ভাত খাই, তখন হতো কি প্রেজেন্ট ইনডিফিনিট। আমি ভাত খেয়েছি মানে আমি ভাত খেয়েছি মানে মাত্রই খেয়েছে, মাত্র অতীত হয়েছে। আমি কাজটা শেষ করেছি মানে মাত্রই শেষ হয়েছে। আমি বই পড়েছি মানে অলরেডি কাজটা হয়ে গেছে, কিন্তু অলরেডি কাজটা কি হয়ে গেছে বাট ফলাফলটা বিদ্যমান নাই, মানে মাত্র হয়েছে, এরকম বোঝালে সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলবো। ঠিক আছে, এই বিষয়টা নিয়ে অনেকবার বলেছি। ঠিক আছে, সো বারবার একটা জিনিস অতিরিক্ত বললে তোমাদের অনেক সময় বিরক্ত লাগবে। ঠিক আছে, ওকে। তো তাহলে কি হবে এখন? এটা স্ট্রাকচারটা কিরকম দেখো। প্রথমত সাবজেক্ট, যেটা প্রত্যেকটা টেন্সই থাকবে, বাট প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সর্বদা কি থাকে? হ্যাভ বা হ্যাজ থাকে। কি থাকে? হ্যাভ বা হ্যাজ। এবং মূল ভার্বে সবসময় পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে। পাস্ট পার্টিসিপল, যেটা সংক্ষেপে V3 বলতে পারে। ওই যে আমরা শিখছিলাম না ভার্বের কয়টা ফর্ম? 3টা ফর্ম। ঠিক আছে, যেমন ইট, এইট, তারপর হচ্ছে কি ইটেন। বুঝতে পারছো? তারপরে খেয়াল করো, তার মানে কি এটা পাস্ট প্রেজেন্ট ফর্ম ভার্বের বিয়ন, যেটা সংক্ষেপে বলি। এটা ভার্বের পাস্ট ফর্ম, যেটাকে সংক্ষেপে V2 বলি। এটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটাকে সংক্ষেপে আমরা V3 বলি। বুঝতে পারছো? এভাবে যেমন ফিনিশ, ফিনিশ হচ্ছে কি ফর্ম? প্রেজেন্ট ফর্ম। এটা পাস্ট ফর্ম কি বলতো? ফিনিশড, ফিনিশড। এটা পাস্ট পার্টিসিপল ফর্ম কি বলতো? সেটাও ফিনিশড হবে। বুঝতে পারছো? ক্লিয়ার? ওকে। তো এখন খেয়াল করো, তার মানে এখানে কি লাগবে? প্রথমে সাবজেক্ট, যেমন আই, দেখো আইকে খেয়াল করো, আই কিন্তু সাবজেক্ট, আই হচ্ছে সাবজেক্ট। তারপর হচ্ছে হ্যাভ, অর্থাৎ মূল ভার্বের আগে কি লাগবে? হ্যাভ বা হ্যাজ লাগবে। তার মানে তাহলে আই এর পরে কি আসছে? হ্যাভ আসছে। তা এটা কি অক্সিলারি ভার্ব, বা এটাকে সাহায্যকারী ভার্ব বলতে পারো, অক্সিলারি ভার্ব। ইটেন, অর্থাৎ ইট, এইট, ইটেন, তা ভার্বের কি ফর্ম? পাস্ট পার্টিসিপল ফর্ম, V3 ফর্ম ভার্বের। তারপর হচ্ছে অবজেক্ট, তারপর কি বলতো? অবজেক্ট। ক্লিয়ার? ওকে। তো এখন একটা বিষয় একটু আমাদের ভালো করে বুঝতে হবে যে এই হ্যাভ এবং হ্যাজের ব্যবহারটা, যেমন কন্টিনিউয়াস টেন্সে আমাদের এম ছিল, ইজ ছিল, আর ছিল, এগুলোর ব্যবহারটা আমরা শিখছি। তো এখন শিখবো আমরা হ্যাভের ব্যবহার। দেখো ওই যে বললাম না, ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসন একটু তেরা বেঁকা, একটু কি তেরা বেঁকা। তাহলে আই সর্বদা কি হয়? হ্যাভ হয়। কিন্তু এটা হচ্ছে সিঙ্গুলার, হ্যাভ হচ্ছে প্লুরাল। হ্যাভ হচ্ছে প্লুরাল আর হ্যাজ হচ্ছে কি? সিঙ্গুলার। ঠিক আছে, অর্থাৎ আমরা একটা বিষয় দেখব, সেটা আই কিন্তু ফার্স্ট পারসন, বাট সে কাকে নেবে? কারণ ওই যে তেরা, তেরা, এই জন্য সে বলছে না আমি হ্যাভকে নেব। ইউ কি বলছে? ইউ বলছে না আমি তাহলে হ্যাজকে কেন নিব? হ্যাজ তো সিঙ্গুলার। তো ও কি বলছে না? ইউ বলছে না আমিও হ্যাভকে নিব। ভালো কথা, নাও। থার্ড পারসন বললো কি? আচ্ছা ঠিক আছে, আমি যেরকম যে গতিতে চলি ওই গতিতেই থাকি। তো থার্ড পারসন সিঙ্গুলার, সিঙ্গুলার কাকে নিছে? হি, হ্যাজ। থার্ড পারসন প্লুরাল কাকে নিছে? হ্যাভকে নিছে, উই হ্যাভ। বুঝতে পারছো? অর্থাৎ প্লুরাল হ্যাভ হবে, সিঙ্গুলার হ্যাজ হবে। আবার ফার্স্ট পারসন সেকেন্ড পারসনের বেলায় আই এবং ইউর বেলায় হ্যাভ হবে। ঠিক আছে, ক্লিয়ার? ওকে। তাহলে এখানে নিচেরটা একটু দেখি আমরা। শি সাবজেক্ট, আই এর পরে কি আছে? হ্যাভ আছে। শি হচ্ছে কি বলতো? সিঙ্গুলার, যার কারণে কি হয়েছে? থার্ড পারসন সিঙ্গুলার, যার কারণে হ্যাজ হয়েছে, যার কারণে কি হয়েছে? হ্যাজ হয়েছে। এরপরে খেয়াল করো, মূল ভার্ব ফিনিশ, ফিনিশ হচ্ছে কি ভার্ব? মূল ভার্ব। এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি? ফিনিশড, ফিনিশড, ফিনিশড। ঠিক আছে, এটা হবে। তারপরে কি? তারপর হচ্ছে অবজেক্ট বা বাকি অংশ, হার হোমওয়ার্ক। বুঝতে পারছো? শি হ্যাজ ফিনিশড হার হোমওয়ার্ক, অর্থাৎ সে তার বাড়ির কাজ শেষ করেছে, অর্থাৎ মাত্রই কাজটা শেষ হয়েছে, সে তার বাড়ির কাজ শেষ করেছে, এই মাত্রই অতীত হয়েছে, তার জন্য এটা কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা ভাইয়া, এই ভিডিওটা কি পেজে থাকবে? হ্যাঁ আপু, এই ভিডিওটা পেজে থাকবে, তবে ক্লাস কিন্তু পরে আর করা হবে না তোমাদের, সেই জন্য একটু ধৈর্য ধরে থাকো। ঠিক আছে, কারণ আমি রোজা রেখে যদি এত বকবক করতে পারি আর তোমরা মুখ বন্ধ করে, তোমরা কি শুনতে পারবা না, দেখতে পারবা না, একটু নোট করতে পারবা না কেন? অবশ্যই পারবা। তোমাদের কিন্তু এই ইংলিশ ফ্রি ব্যাচ, তারপর আরও আমাদের অফিস, এই তোমাদের জন্য, সেই ক্ষেত্রেদের জন্য কিন্তু আমি
ঢাকা থেকে যাইনি গ্রামের বাড়িতে ঈদে, এবং ঈদটা আমি সম্পূর্ণ অফিসটাতে আমি কিন্তু একা, 2টা রুম একা থাকছি, এবং ইনশাল্লাহ তোমরা যদি চাও আমি ঈদের দিনও ক্লাস নেব, বুঝতে পারছো? সো এটাই। সো তারপর আমি চাই সেই কষ্টটার, আমার এই কষ্টটার জায়গাটা তোমরা মূল্যায়ন করবা আলটিমেটলি তোমাদের জন্য। এখন তোমরা যদি না নিতে পারো, ব্যর্থতাটা দিন শেষে তোমাদের হবে। আমি কিন্তু দিন শেষে লাভবানই হব, আমি দিন শেষে বলতে পারবো না আমি আমার শিক্ষার্থীদের জন্য করতে পেরেছি, আমি ঈদেও ক্লাস নিতে পেরেছি, আমি ঈদে বাড়ি যাই নেই ওদের জন্য। তুমি যখন খারাপ করবা তখন তোমার অবশ্যই বিষয়টা অনুশোচনায় লাগবে। সো এই জন্য আমি চাই আমার প্রত্যেকটা শিক্ষার্থী ভালো করুক এইচএসসিতে প্লাস বিশ্ববিদ্যালয় অ্যাডমিশনও, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। সো একটু ধৈর্য সহকারে তোমরা ক্লাসগুলো দেখো, প্লিজ বের হয়ে যাও না। কেউ যদি বের হও বলবা যে স্যার আমি ক্লাসে থাকতে পারছি না, আমার এই সমস্যা, বের হয়ে, তাহলে বলে বের হতে পারো। কারণ বিকজ তোমরা একটা ক্লাসে আসো, তোমার যখন ইচ্ছা আসলা, যখন ইচ্ছা বের হলা। যদি আমরা ওভাবে দেখতে পারি না কে আসছে কে বের হচ্ছে, বাট আমরা সংখ্যা দেখতে পাই যে কয়জন আছে, আবার কয়জন কমতেছে, সেটা একটা বেয়াদবি। তো সুতরাং আমি চাইবো তোমরা সবাইকে ইনফর্ম করে তারপর বের হবা ক্লাস থেকে। ওকে ভাইয়া, আপনার বাসা কোথায়? আচ্ছা, নুসরাত জাহান বলছে আমার বাসা হচ্ছে একদম দক্ষিণ প্রান্তে, হ্যাঁ, পিরোজপুর। ওকে, পিরোজপুর অনেকে চেনো কিনা জানি না, পিরোজপুর হচ্ছে একটা জেলা বরিশালের। ওকে, পিরোজপুর বরিশালের পিরোজপুরে। ওকে, আর তোমাদের কার বাসা কোথায় একটু জানাবা। ওকে, একটু আবার একটু শুনতে চাই, কে কোথা থেকে বলছো একটু দেখবো আমি। আর তোমাদের কাছে একটা বিষয় থাকবে, আমি হচ্ছে ডেসক্রিপশনে সেটা দিয়ে দেবো, কমেন্টও দিব। অর্থাৎ এই ফ্রি কোর্সে কিন্তু সবাই যুক্ত হতে পারবে। সুতরাং তোমরা তোমাদের জায়গা থেকে সবাইকে আমাদের এই ফ্রি কোর্সের ব্যাপারে শেয়ার করে দিবা। ওই যে আমাদের পুরোটা ইন্টারফেস থাকে, রেজিস্ট্রেশন করা, প্রাইভেট গ্রুপে জয়েন হওয়া, মেসেঞ্জার গ্রুপে জয়েন হওয়া, এটা একটু সবাইকে দিয়ে দেবো যাতে সবাই ভর্তি হওয়ার সুযোগটা পায় এবং সবাই ফ্রিতে যাতে কোর্সটা করতে পারে। ইনশাল্লাহ আমি প্রতিদিন ক্লাস নিব, কালকেও ক্লাস নিব, ঠিক আছে স্যার? ঈদের দিন তোমরা যদি চাও, আমি যদি 5 জনও পাই যে হ্যাঁ স্যার আমরা রাজি, 5 জনও স্টুডেন্ট পাই আমি যে ওরা করতে চায়, তাহলে আমি ঈদের দিন রাতেও ক্লাস করাবো, ঠিক আছে? আর তাছাড়া এখন কন্টিনিউ ক্লাস চলতে থাকবে, একদিন সেকেন্ড পেপার, একদিন ফার্স্ট পেপার। আবার সেকেন্ড পেপারে ধরো কোনো একটা টপিক ধরলাম, বাট ওই টপিকটার উপরে আমার 3টে ক্লাস দরকার, তাহলে ওই টপিকটা শেষ হলেই পরে আবার ফার্স্ট পেপারে যাবো, এরকম, ঠিক আছে? তা কালকে ফার্স্ট পেপারে কিন্তু অসাধারণ একটা ক্লাস রয়েছে। ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, আশিক বলছো ব্রাহ্মণবাড়িয়া থেকে, দ্যাটস গুড। তারপর হচ্ছে মুশফিক হচ্ছে ঠাকুরগাঁও থেকে বলছো, গুড। ওকে, আচ্ছা, তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা আমরা আশা করছি ভালো করে বুঝতে পেরেছি। এখন আমরা যাব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। মুশফিক বলছে আমার বাসা ঠাকুরগাঁও, বাট থাকি হচ্ছে দুবাই না, সরি, ঢাকা। কি পড়তেছি, ঢাকা যদিও লেখা, বাট ভুলে দুবাই পড়ে ফেলছি। মানে আমার একটা ভাইয়া হচ্ছে দুবাইতে থাকে, তো মানে হঠাৎ ওনার কথা মনে পড়লো কেন জানি না, মানে ওনার সাথে হয়তো কথা বলতে হবে, সেই জন্য ঢাকাকে দুবাই ফেলে ফেলছে। আচ্ছা, মেহের জাহান বলছো ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। হ্যাঁ, অবশ্যই তোমাদের পাশে আমি থাকবো, ইনশাল্লাহ পাবা, ইনশাল্লাহ। হ্যাঁ, কারণ আমার বিএলএ এডুকেশন থেকে এবং আমার স্টুডেন্টরা যাতে সবাই ভালো করতে পারে সে জায়গাটা আমি 100% নিশ্চিত করব। হয়তো বা কিছু ত্রুটি বিচ্যুতি হতে পারে, এটা সব জায়গায় হয়। ঢাকা ইউনিভার্সিটি এত বড় প্রতিষ্ঠান, সেখানেও কিন্তু নানান ধরনের প্রবলেম হয়। যেমন সিউনিটের পরীক্ষায় কিন্তু এতগুলো প্রশ্নে ভুল, আবার পরীক্ষাটা কিন্তু অ্যাডমিশন নিতে হবে। সো এত কোটি টাকা বাজেট, তারপরেও কিন্তু মাত্র প্রশ্ন 100টা প্রশ্ন, তাতেও 60টা প্রশ্ন করে, তাতেও ভুল করে মনে করো 10-12টায়, বুঝে গেছো? তা আমরা তো সেখানে কিছু না, বাট আমরা তারপরে আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি। ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, ইনশাল্লাহ সব কিছু ধারাবাহিকভাবে পাবা, একটু অপেক্ষা করো, আমরা সব কিছুই করবো। সো যাই হোক, আমার বাসা ঠাকুরগাঁও, ইয়াতাকুন। তারপর নাজিফা ইসলাম বলছো সিরাজগঞ্জ, মেহের জাহান বলছো মৌলভীবাজার, আশিকুর বলছো বিরামপুর, বিরামপুর, আমি ব্রাহ্মণবাড়িয়া পড়েছিলাম, বিরামপুর। ওকে, ধন্যবাদ। সবাই বিভিন্ন জেলা থেকে যুক্ত হয়েছ। ওকে, তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দাও আর আমার ক্লাসটা একটু শেয়ার করো আমার ভালোবাসার জায়গাটা থেকে। হ্যাঁ, সবাই একটু টাইমলাইনে শেয়ার করে দাও, ইনশাল্লাহ। ওকে, সো খেয়াল করো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলবো। তাহলে পারফেক্ট মানে কি বলো তো? পারফেক্ট মানে হচ্ছে একটা স্থির, আর কন্টিনিউয়াস মানে হচ্ছে গতি।
তাহলে স্থির গতি, স্থির গতি। ওকে, সরি একটু কয়েকটা সেকেন্ড ওয়েট করো, আমি হচ্ছে একটু ব্যাটারিটা চেঞ্জ করে নিচ্ছি, ব্যাটারি চার্জ শেষ হয়ে গিয়েছে, একটু জাস্ট কয়েকটা সেকেন্ড ওয়েট করো তোমরা। তোমাদের ডিএসএলআর থেকে ক্লাস নিচ্ছি তো একটা ব্যাটারিতে 50 মিনিট 1 ঘন্টা করে হচ্ছে চার্জ থাকে, দেন তারপর হচ্ছে ব্যাটারি চেঞ্জ করে নিতে হয়। আশা করছি তোমরা এখন দেখতে পাচ্ছ। ভাইয়া করায়েন ক্লাস, আমি আছি, করায়েন, বসে থাকো। ওকে, সো এখন খেয়াল করো তাহলে কি হবে, স্থির গতি অর্থাৎ আই হ্যাভ বিন রিডিং বুক ফর অ্যান আওয়ার, আমি 1 ঘন্টা ধরে বই পড়তেছি, এক কথায় হচ্ছে স্থির গতি, ঠিক আছে। বাট পারফেক্ট কন্টিনিউয়াস মানে নির্দিষ্ট সময় ধরে কোনো কাজ চলতেছে এরকম বোঝালে, তাহলে বর্তমানে কোনো কাজ নির্দিষ্ট সময় ধরে চলতেছে এরকম যদি বোঝায় তাহলে সেটা কি হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর যদি অতীতে কোনো কাজ নির্দিষ্ট সময় ধরে চলতেছিল এরকম বোঝালে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। আর ভবিষ্যতে কোনো কাজ নির্দিষ্ট সময় ধরে চলতে থাকবে এরকম যদি উল্লেখ করা হয় তাহলে সেটা হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বুঝতে পারছো? তাহলে প্রথমত খেয়াল করো, আই হ্যাভ বিন রিডিং বুক, আমি যদি এইটুকু বলতাম আর এই ফর অ্যান আওয়ার এইটুকু যদি উল্লেখ না করতাম তখন এটা হয়ে যেত কি বলতো, কন্টিনিউয়াস। অর্থাৎ আই এম রিডিং বুক, আই অ্যাম রিডিং বুক। যখনই আমি ফর অ্যান আওয়ার অর্থাৎ নির্দিষ্ট একটা সময় বলে দিয়েছে যে 1 ঘন্টা ধরে আমি বই পড়তেছি, তখন এটা হয়ে গেল কি বলতো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে। তাহলে পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে এখানে দেখো সর্বদা আমাদের ফর এবং সিন্সের ব্যবহার হয়। কিসের ব্যবহার বলতো, বেশিরভাগ ক্ষেত্রেই সিন্স এবং ফর এর ব্যবহার হয়। সিন্স অর্থ হচ্ছে কি হতে, হতে, ঠিক আছে। আর ফর, ফর অর্থ হচ্ছে কি বলতো, ধরে। সিন্স অর্থ হতে, ফর অর্থ ধরে। ওকে, সো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবে, এখানে কিন্তু ফর অর্থ জন্য অর্থে ব্যবহৃত হয় না। তারপর দ্বিতীয়টা দেখো, হি হ্যাজ বিন প্লেইং ফুটবল সিন্স মর্নিং, সে সকাল হতে, সকাল হতে সে কি করতেছে, ফুটবল খেলতেছে। তার মানে নির্দিষ্ট সময় বলছে, উপর একটা নির্দিষ্ট সময় বলছে, যার কারণে এখানে কি পারফেক্ট কন্টিনিউয়াস। এখন পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচারটা আমাদের কিন্তু ভালো মতো শিখতে হবে। প্রথমত সাবজেক্ট প্রত্যেকটাই থাকবে, আই সাবজেক্ট, তারপরে হ্যাভ বা হ্যাজ বিন, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন দুইটা রাখতে হবে। হ্যাভ বিন কখন হবে, যেমন আমরা জানি আই এর সাথে হ্যাভ হয়, ইউর সাথেও হ্যাভ হয়, তাহলে আই হ্যাভ বিন, ইউ হ্যাভ বিন। আবার থার্ড পারসন যদি প্লুরাল হয় তাহলে কি হ্যাভ বিন হবে, আবার যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে কি হবে, হ্যাজ বিন হবে। দেখো হি হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার, তাই হ্যাজ বিন হয়েছে। এখানে যদি উই দিতাম তখন হয়তো কি হ্যাভ বিন। আবার যদি শুধু কোনো নাম দিতাম, শুধু কি দিতাম বলতো, নাম দিতাম। মনে করো আমি যদি বলতাম নাজিফা, আমি যদি বলতাম কি নাজিফা, নাজিফা, তখন কি হইতো বলতো, হ্যাজ হইতো, হ্যাজ বিন। আর যদি এখানে দুইজন ব্যক্তি বলতাম যে মনে করো মেহের জান আর হচ্ছে তোমার ইয়াতাকুন, মেহের জান, মেহের আর হচ্ছে অ্যান্ড ইয়াতাকুন, বানানটাই ইউতাকুন, তার মানে এখানে কি দুইজন ব্যক্তি, এখানে কিন্তু আর একজন বোঝায় না, দুইজন বোঝালে তখন কি হবে, হ্যাভ বিন। ঠিক আছে, এরপর কি কন্টিনিউয়াস মানে হচ্ছে মূল ভার্বের সাথে আইএনজি। তাহলে খেয়াল করো, তাহলে এখানে হ্যাভ বিন আছে, তারপর রিড হচ্ছে মূল ভার্ব, তাহলে এই মূল ভার্বের সাথে কন্টিনিউয়াস মানে হচ্ছে কি আইএনজি, রিডিং। তারপরে একটা অবজেক্টিভ ফর্ম বুক, তারপর কি আসে, এখন নির্দিষ্ট সময়ের জন্য আমাদের কি ফর বা সিন্স ব্যবহার করি, ফর বা সিন্স। অনেক সময় ফর বা সিন্স উজ্জ থাকে, হাইডিং থাকে, ঠিক আছে, তারপর এটা বুঝে নিতে হবে। তার মানে কি হবে এখানে, ফর বা সিন্স, ফর বা সিন্স, এটা ঠিক আছে। ফর অর্থ ধরে, সিন্স অর্থ হতে। ওকে, তো আশা করছি এটা। আচ্ছা, নাজিফা বলছো ফর ডান। আচ্ছা, তুমি শেয়ার করেছো নাজিফা, তোমাকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ তোমাকে। ওকে, আচ্ছা, এরপর আমরা যাব পাস্টে। এখন পাস্ট আছে, আবার ফিউচারও আছে। তাহলে পাস্ট এবং ফিউচারটা কিন্তু বেশি দেরি হবে না, কেননা তোমরা প্রথমে যখন বেসিক বিষয়গুলো তোমরা শিখতে পেরেছো, তাহলে পরবর্তী বিষয়গুলো কিন্তু আরো সহজভাবে, খুব সংক্ষেপে, সহজ সময়ের মধ্যে আমি কিন্তু বোঝাতে পারবো। ঠিক আছে, সো একটু ধৈর্য ধরে থাকো। আমার ক্লাস মোটামুটি একটু তোমার 2 ঘন্টা
না হলে মোটামুটি ভালো হয় না আর কি। হ্যাঁ, মানে তোমাদের একটা সময় নিয়ে পড়াতে আমি ভালোবাসি। আচ্ছা, সবাই একটু কমেন্ট করবা, ক্লাসে কিন্তু কম হয়ে গেছো, সো এটা আমি প্রত্যাশা করি না। সবাই একটু ক্লাসে থাকবা দয়া করে। আমার কিন্তু এগুলো ভালো লাগে না, সবাই ক্লাসে থাকবো অফকোর্স। ওকে, সো এখন আমরা শিখবো, সরি আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা শিখছি। এখন আমরা শিখবো পাস্ট টেন্স। পাস্ট টেন্স কোনটা? অর্থাৎ অতীতে কোনো কিছু ঘটেছে এরকম বোঝালে সেটা কি হয়? পাস্ট টেন্স হয়। এখন পাস্ট ইনডিফিনিট কি বলতো? যে অতীতে কোনো কাজ সাধারণভাবে ঘটেছিল, বাট গতি বোঝায় না, ক্রিয়ার মধ্যে কি বোঝাবে না? গতি বোঝাবে না, তাহলে সেটা হচ্ছে কি? পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স, বুঝতে পারছো? পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এখানে যেটা হবে যে প্রথমে কি বলছি দেখো, মজার বাক্য আছে। ওবায়দুল কাদের ফ্লিট। ফ্লিট মানে কি বলতো? পালানো। ওবায়দুল কাদের কি পালিয়েছিল? ওবায়দুল কাদের কি করেছিল? পালিয়েছিল। তা ফ্লি হচ্ছে কি বলতো? ফ্লি হচ্ছে পালানো। তা ফ্লি পাস্ট ফর্ম হচ্ছে ফ্লিট, পাস্ট পার্টিসিপল ফর্মও কিন্তু ফ্লিট, বুঝতে পারছো? তাহলে ফ্লি ফ্লিট ফ্লিট, ফ্লি ফ্লিট ফ্লিট। তো তাহলে আমরা জানি পাস্ট টেন্সে কি হয়? সাবজেক্ট হয়। পাস্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট হয়, তারপর ভার্বের পাস্ট ফর্ম, অর্থাৎ ভার্বের যেমন ইট, এইট, তারপর ইট। এখানে ভার্বের তিনটে ফর্ম না বলতো? এটা প্রেজেন্ট ফর্ম, এটা পাস্ট ফর্ম, এটা পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এখানে কোনটা হবে? পাস্ট ফর্ম হবে, এইট হবে, বুঝতে পারছো? সেটা এখন এবং সর্বশেষ কি থাকবে? অবজেক্ট থাকবে। তাহলে এখানে বলছে ওবায়দুল কাদের পালিয়েছিল বা পালালো। ওবায়দুল কাদের কি করলো? পালালো। ওবায়দুল কাদের পালালো মানে, আর পাস্ট টেন্সে সবসময় দেখবা বাংলা যখন ট্রান্সলেট করবা তখন পাস্ট টেন্সে লাস্টে কিন্তু কি ল লে লাম এগুলো চলে আসে। তবে ল লে লাম যতই শিখি না কেন, যতই পাস্ট চিনি না কেন, বাট এই পাস্ট টেন্সের যে চারটা ধাপ তোমাকে এটা সম্পর্কে ভালো বুঝতে হবে। প্রেজেন্টের যে চারটা ধাপ এটা ভালো করে বুঝতে হবে। ফিউচারের ক্ষেত্রেও ঠিক তাই, ঠিক আছে? তো বেসিক পয়েন্টগুলো তোমাদের কিন্তু সবই শেখানো শেষ, বুঝতে পারছো? ওইগুলো যদি ভালো মতো বোঝো তাহলে এখন বাকিগুলো খুব সুন্দর মতো, খুব সহজ সংক্ষিপ্ত সময়ের মধ্যে শেষ করতে পারবো। তাহলে খেয়াল করো, ওবায়দুল কাদের সাবজেক্ট। অনেক সময় কিন্তু অবজেক্ট হতেও পারে, নাও হতে পারে, বাট একটা বাক্য হতে হলে অবশ্যই সাবজেক্ট আর ভার্ব লাগবে। সাবজেক্ট আর ভার্ব লাগবে। তো ওবায়দুল কাদের সাবজেক্ট, আর ফ্লিট হচ্ছে কি? ভার্ব, ভার্বের V2। তাহলে কি লিখবো? ওবায়দুল কাদের ফ্লিট, ওবায়দুল কাদের পালালো। ওকে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখানে কি? ফ্লিট হচ্ছে ক্রিয়া নির্দেশ করে যে কাজগুলো অতীতে ঘটে, ফ্লিট। ওকে, সো এটা আশা করছি তোমরা বুঝতে পারছো। তার মানে কি? পাস্ট ইনডিফিনিট টেন্সে অবশ্যই সাবজেক্ট লাগবে, ভার্বের পাস্ট ফর্ম V2 এবং অবজেক্ট, ঠিক আছে? ওকে, সো চলো আমরা একটু নেক্সটে যাই। তাহলে নেক্সট হচ্ছে কি? কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস। সবাই ধৈর্য ধরে থাকো, বেশিক্ষণ কিন্তু আর ক্লাস তোমাদের আর করে রাখবো না, ইনশাআল্লাহ খুব সহজ সময়ের মধ্যে আমি শেষ করে দিব। হ্যাঁ, ওকে। এরপর খেয়াল করো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস কি? গতি বোঝায়, অর্থাৎ অতীতে কোনো কাজ ঘটতেছিল, গতি বোঝানো হয়েছে সেটা। যেমন রানিং, দৌড়াইতেছিল। তার মানে হারুন আঙ্কেল, হাউন আঙ্কেল, হাউন আঙ্কেল নাই, হাউন আঙ্কেল ওয়াজ রানিং। হাউন আঙ্কেল বা হারুন চাচা দৌড়াইতেছিল। এখন পাস্ট কন্টিনিউয়াসে কি হবে? প্রথমে সাবজেক্ট হবে, তারপর ওয়াজ বা ওয়ার্ড হবে। ওয়াজ বা ওয়ার্ড। দেখো, এই ওয়াজ সবসময় সিঙ্গুলার ক্ষেত্রে হয়, আর ওয়ার্ড হচ্ছে সবসময় কি? প্লুরালের ক্ষেত্রে হয়। তবে ওই আই এবং ইউর কিন্তু তেরা ব্যাকা। আই এবং ইউ হচ্ছে কি? তেরা ব্যাকা, ঠিক আছে? এটা মনে রাখবা। আই ওয়াজ। আচ্ছা, এখন খেয়াল করো যে ওয়াজ হচ্ছে সিঙ্গুলার ক্ষেত্রে হয়, আর ওয়ার্ড হচ্ছে কি? প্লুরালের ক্ষেত্রে হয়। তারপর কন্টিনিউয়াস মানে মূল বর্বের সাথে আইএনজি, তারপর হচ্ছে অবজেক্ট বা বাকি অংশ। ওকে, আচ্ছা। সো এরপরে আমরা একটু নিচেরটা দেখি। এখানে কি আছে? উই ওয়ার ডুইং মুভমেন্ট। অর্থাৎ এখানে কি হবে? যে আমরা কি করতেছি? আন্দোলন করতেছি। আমরা কি করতেছি? আন্দোলন করতেছি। আমি যদি এখানে তোমাকে লিখি এটার বাংলা অর্থ, আমরা আন্দোলন করতেছি লাম।
আমরা আন্দোলন করতেছিলাম, অর্থাৎ হারুন আঙ্কেল দৌড়াইতেছিল আর আমরা আন্দোলন করতেছিলাম। ঘটনাটা কিন্তু সত্যি সত্যি জুলাই বিপ্লবে ঘটেছে। হারুন আঙ্কেল তো চিনো তোমরা সবাই, তাই না? হারুন আঙ্কেলকে তো সবাই মোটামুটি চিনো তোমরা। সো এটাই। তো এখন খেয়াল করো এখানে কি আছে, যে উই ওয়ার ডিউরিং, অর্থাৎ তোমাদের হচ্ছে প্রথমে সাবজেক্ট আছে উই, হারুন আঙ্কেল সাবজেক্ট, এটাও সাবজেক্ট। তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব ওয়াজ বা ওয়ার হবে, ঠিক আছে, ওয়াজ বা ওয়ার। তো এখানে কি হবে, প্লুরাল ওয়ার। তারপরে কি মূল ভার্বের সাথে আইএনজি, ডুইং। ডু হচ্ছে মূল ভার্বের সাথে আইএনজি। রান হচ্ছে মূল ভার্ব, ARUN, রান এর সাথে আইএনজি, রানিং, ঠিক আছে, এটা। সো এই হচ্ছে বিষয়। পাস্ট কন্টিনিউয়াস টেন্স স্ট্রাকচারটা কি, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, অর্থাৎ অতীতে কোনো কাজ কি ঘটতেছিল বাট নির্দিষ্ট সময় কিন্তু বলা নাই, সেটা হচ্ছে কি কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এরপর যাব আমরা পাস্ট পারফেক্টে। পাস্ট পারফেক্টটা কি, যে অতীতে কোনো কাজ শেষ হয়েছে, অতীতে কোনো কাজ কি শেষ হয়েছে বাট ফলাফল এখনো বিদ্যমান, ফলাফল নাই, সেটা হচ্ছে কি পারফেক্ট টেন্স। অর্থাৎ অতীতের দুটো ঘটনা, কয়টা ঘটনা, অতীতের দুটো ঘটনার মধ্যে যে ঘটনাটা আগে ঘটবে, দুইটা ঘটনার মধ্যে যে ঘটনাটা আগে ঘটবে সেটাই হচ্ছে কি বলতো পাস্ট পারফেক্ট টেন্স। বুঝতে পারছো? এটা কিন্তু তোমরা সবাই মোটামুটি জানো। তারপর আমি বিষয়টা একটু আর একটু সুন্দর মতো তোমাদের হচ্ছে ক্লিয়ার করতে চাই। আমি যদি তোমাদের একটা বাক্য লিখি যে খুব সহজেই, দ্য পেশেন্ট had died before the doctor came. অর্থাৎ যে ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গিয়েছিল, এই ঘটনাটা আমরা অনেক শুনছি না, এই উদাহরণটা অনেক শুনছি আমরা, রাইট? সো দেখো এখানে কিন্তু দুইটা ঘটনা ঘটছে, যে ডাক্তার আসিবার পূর্বে অর্থাৎ ডাক্তার আসার আগেই রোগীটা মারা গেছে। তাহলে ঘটনাটা কোনটা আগে ঘটছে, রোগী মারা যাওয়া। তাহলে আমরা জানি অতীতে দুইটা ঘটনার মধ্যে যে ঘটনাটা আগে ঘটবে সেটাই হচ্ছে কি বলতো পাস্ট পারফেক্ট টেন্স। বাট আমাদের সেন্সে বুঝতে পারে এটা তো ইনডিফিনিট হওয়ার কথা না, অতীতে যেটা আগে ঘটবে পাস্ট পারফেক্ট টেন্স, আর অতীতে যেটা পরে ঘটবে সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। সো এটা কিন্তু একটু উল্টাপাল্টা, তাই না? সো এটা অবশ্যই মাথায় রাখতে হবে। যেমন দেখো ডাক্তার আসার পূর্বেই রোগীটি মারা গিয়েছিল, দেখো দ্য পেশেন্ট সাবজেক্ট, এটা কি সাবজেক্ট। তারপর কি আছে পাস্ট পারফেক্ট টেন্সে গঠনটা কি বলতো, সাবজেক্ট হবে, হ্যাড হবে, তারপর ভার্বের V3 ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে অবজেক্ট। তার মানে সাবজেক্ট আছে, তারপরে হ্যাড আছে অক্সিলারি ভার্ব, তারপর হচ্ছে ডাইট, অর্থাৎ ডাই হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ডাই হচ্ছে কি প্রেজেন্ট ফর্ম, ডাইট হচ্ছে কি বলতো পাস্ট পার্টিসিপল ফর্ম বা V3, ঠিক আছে, এটা V3। তারপর হচ্ছে কি বিফোর বা আফটার, বিফোর আসছে, তারপর হচ্ছে দ্য ডক্টর সাবজেক্ট, আর কেম হচ্ছে কি V2 ভার্বের পাস্ট ফর্ম। আমরা জানি পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠনটা কি বলতো, সাবজেক্ট হবে, তারপর V2 হবে, আলহামদুলিল্লাহ, সরি, তারপর অবজেক্ট হতে পারে না হতে পারে, তো সাবজেক্ট তারপর V2, তা সাবজেক্ট V2 কি টেন্স, পাস্ট ইনডিফিনিট। এক্সট্রিমলি সরি, একটু হয়তো ঠান্ডা ঠান্ডা লাগছে আমার মেবি। ওকে, তো খেয়াল করো দ্য পেশেন্ট হ্যাড ডাইড, তার মানে কি এই ঘটনাটা কি পরে ঘটছে না, ডাক্তার কি পরে আসছে না, তার মানে ডাক্তার আসার আগে যখন রোগীটা মারা গেছে তার মানে ডাক্তার পরে আসছে। আর আগে ঘটছে কোনটা, রোগী মারা যাওয়া, তা রোগী মারা যাওয়া সেটা কোন টেন্সে আছে, পারফেক্টে, তার মানে আগের ঘটনাটা পারফেক্ট টেন্স হবে পাস্ট, আর পরের ঘটনাটা পাস্ট ইনডিফিনিট, ঠিক আছে, এরকম। তো এখানে কি বলছে, আয়েশা হ্যাড ফিনিশড হার হোমওয়ার্ক, অর্থাৎ আয়েশা কি করছে, তার বাড়ির কাজ শেষ করেছে। বাড়ির কাজ কি শেষ করেছে বিফোর
আমি কিন্তু এখানে এক্সট্রা লিখতে পারি বিফোর 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 দ্য টিউটর বিফোর দ্য টিউটর কেম, অর্থাৎ শিক্ষক বা টিউটর আসার আগে আয়েশা কি করছে, হোমওয়ার্ক শেষ করে ফেলেছিল, ঠিক আছে। সে এটা কিন্তু এটা কি বোঝাবে, স্থির, এটা কি করছে, স্থির, অর্থাৎ ঘটনাটা ঘটে গেছে কিন্তু ফলাফল নাই কোনো, এরকম, ঠিক আছে। অতীতে কোনো সাধারণভাবে ঘটনাটা ঘটে গেছে, বাট দুটো ঘটনা বোঝাবে এখানে, দুটো ঘটনার মধ্যে যেটা আই ঘটবে সেটা পারফেক্টে। আর যদি শুধু একটা ঘটনাকেই কেন্দ্র করে তাহলে সেটা কিন্তু পাস্ট ইনডিফিনিট হয়, বুঝতে পারছো, পাস্ট ইনডিফিনিটও হতে পারে। ওকে, নুসরাত জাহান বলছে জি ভাইয়া চিনি, ইয়াতাকুন বলছে আছি ভাইয়া। আচ্ছা, নুসরাত জাহানের কমেন্ট এটা কত আগের কমেন্ট, এখন দিছো নাকি? আচ্ছা, এরপরে খেয়াল করো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অর্থাৎ অতীতে গতিও বোঝাবে, আবার হচ্ছে তোমার স্থিরও বোঝাবে। অর্থাৎ অতীতে কোনো কাজ নির্দিষ্ট সময় ধরে চলতেছিল এরকম বোঝালে কি হবে বলো তো, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্টে সবসময় কি হয়, অতীতে নির্দিষ্ট সময় বোঝায়, কি বোঝায়, নির্দিষ্ট সময় বোঝায়। পাস্ট পারফেক্টে কি বোঝায়, নির্দিষ্ট সময় বোঝায়। এখন একটা বিষয় একটু খেয়াল করতে হবে আমাদের, সেটা হচ্ছে দেখো এখানে কি বলা আছে, আই হ্যাড বিন ইটিং রাইস ফর অ্যান আওয়ার, আমি 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছি, কি সাংঘাতিক, 1 ঘন্টা ধরে খাচ্ছি। তোমরা এরকম কে কে আসো যে অনেক সময় ধরে ভাত খাও, আমি কিন্তু একটু টাইম লাগে ভাত খেতে। আচ্ছা, তারপর আছে দেখো উই হ্যাড বিন ওয়ার্কিং সিন্স মর্নিং, মানে আমরা সকাল হতে কি করতেছি, কাজ করতেছিলাম সকাল হতে। তো এখন পারফেক্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি। আর এই স্ট্রাকচারটা একটু আমরা দেখব, সেটা হচ্ছে কি সাবজেক্ট হবে, তারপর হ্যাড বিন হবে, হ্যাড বিন, বাট প্রেজেন্টে ছিল কি হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, তারপর মূল ভার্বের সাথে আইএনজি, তারপর অবজেক্ট। তাহলে এখানে দেখো প্রথমে আছে আই সাবজেক্ট, এখন তারপর আছে কি হ্যাড বিন অক্সিলারি ভার্ব, তারপর আছে মূল ভার্বের সাথে আইএনজি অর্থাৎ ইটের সাথে আইএনজি, তারপর অবজেক্ট, তারপর হচ্ছে কি ফর বা সিন্স। এই ফর অর্থ কি বলতো, ধরে, আর এই সিন্স অর্থ হচ্ছে হতে বা থেকে, হতে বা থেকে, ঠিক আছে। ওকে, নির্দিষ্ট সময় ধরে বা নির্দিষ্ট সময় হতে। তারপর দেখো উই হ্যাড বিন ওয়ার্কিং, আমরা কাজ করতেছিলাম সিন্স মর্নিং, সকাল হতে। সাবজেক্ট আছে, হ্যাড বিন আছে, ভার্বের সাথে আইএনজি আছে, তারপর হচ্ছে সিন্স, সিন্সের পর একটা নাম। ক্লিয়ার, বুঝতে পেরেছো? একটু আমাকে জানাও। ওকে, আমরা তাহলে এখন একটু ফিউচারে যাব, ঠিক আছে। এই তো এই ফিউচারটা শেষ হলে কিন্তু ক্লাস শেষ হয়ে যাবে, হয়তো বা আর কতক্ষণ হবে দেখি, আর সর্বোচ্চ তোমার 15 মিনিট হবে ইনশাল্লাহ। সো একটু ক্লাসে থাকবা শেষ পর্যন্ত আশা করছি। তারপর ইনশাল্লাহ নেক্সটের ক্লাসের ব্যাপারে কথা বলবে এবং তোমাদের রুটিন দিব, ঠিক আছে। তোমাদের কি করব, ক্লাসের রুটিন দিব। আর তোমরা একটু আমাকে জানাও তো যে ঈদের দিন রাতে, হতে পারে রাত 7টা অথবা 9টা, 7টা না 9টাই ধরো, ঈদের দিন রাত 9টায় কি তোমরা ক্লাস করবা? কে কে ক্লাস করতে চাও একটু জানিয়ে দাও, তাহলে রুটিনে আমি ঈদের দিনকেও রাখবো, কারণ ঈদ তো একাই করব। সো তোমাদের সাথে আনন্দটা ভাগাভাগি করলাম অফলাইন ক্লাসে, কি আর করার, একা তো, এটা। ওকে ওকে, দেখো ফিউচার টেন্স। ফিউচার টেন্স হচ্ছে কি বলতো, ভবিষ্যৎকাল, অর্থাৎ ভবিষ্যৎকালের 4টা ধারা এখন আমরা শিখব। এখন এই 4টা ধারার সেন্স বিষয়টা কিন্তু আমরা একদম শুরুতে কিন্তু শিখেছি, তাই না? সো এটাই তো, ভবিষ্যতে কোনো কাজ সাধারণভাবে ঘটবে এরকম যদি বোঝায় তাহলে সেটা হয় কি ফিউচার ইনডিফিনিট। যেমন আছে কি জুলেখা উইল বাই এ পাকিস্তানি ড্রেস। ওয়াও, জুলেখা কি করবে, পাকিস্তানি ড্রেস কিনবে। কোথায়, কখন? ঈদে। ঈদের জুলেখা পাকিস্তানি ড্রেস কিনবে। তোমরা কি কিনছো নাকি পাকিস্তানি ড্রেস? একটু কমেন্ট করো, তোমরা একটু কমেন্ট করো, এরকম করো না তোমরা, এরকম করো না ভাইয়ারা, একটু কমেন্ট করো প্লিজ। আমি একটু বারংবার তোমাদের অভিব্যক্তি জানতে চাই। ভাইয়া আমি করব, জি ভাইয়া করব। ইয়াতাকুন বলছে জি ভাইয়া, তারপর হচ্ছে মুশফিক বলছে জি ভাইয়া। ওকে গুড। জি ভাইয়া বলতে কি মানে বুঝতে পারছে এটা, না ক্লাস করবা এটা? একটু যদি ফলো আপ বলে দিতা। বলছে আমি ঈদের রাতে ক্লাস করতে চাই,
আমার মতো কে কে আছো যে ক্লাস করবা? ওকে, কনফার্ম ইনশাল্লাহ। আশা করছি যদি কোথাও না যাওয়া পড়বে না, বাসায় একাই থাকবো, একা মানুষ তো কোথায় আর যাব, সবাই তো এ নিয়ে ব্যস্ত থাকবে হয়তো সবার বাড়িতে বা আত্মীয় স্বজনকে রেখে। ওকে, তো এখন খেয়াল করো তাহলে ফিউচার টেন্সে কি হবে, দেখো এখানে সাবজেক্ট হবে, তারপর হচ্ছে শ্যাল বা উইল হবে, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে বা বেস ফর্ম। কিন্তু ফিউচার টেন্সে কখনো ভার্বের সাথে এস বাই এস হবে না, তারপর হচ্ছে অবজেক্ট। এখন একটা বিষয় দেখো, এখানে শ্যাল বা উইল দুটো ভার্ব, এখন কোথায় শ্যাল বসবে আর কোথায় উইল বসবে এটা কি তোমরা জানো? এটা হয়তো অনেকেই জানো না, এবং অনেক স্যারদের কাছে প্রশ্ন করো যে স্যার শ্যাল বা উইলের মধ্যে পার্থক্যটা আসলে কি। খেয়াল করো, পৃথিবীতে হচ্ছে ইংলিশটা দুইটা অ্যাকসেন্টে বলা হয়, একটা হচ্ছে ব্রিটিশ অ্যাকসেন্ট আর একটা হচ্ছে আমেরিকান অ্যাকসেন্ট। একটা ব্রিটিশ অ্যাকসেন্ট আর একটা হচ্ছে আমেরিকান অ্যাকসেন্ট। এখন এই ব্রিটিশ অ্যাকসেন্টে সর্বদা কি ব্যবহার করে জানো? এই ব্রিটিশ অ্যাকসেন্টে সর্বদা ব্যবহার করা হয় উইল, আর এই আমেরিকান অ্যাকসেন্টে সর্বদা শ্যাল ব্যবহার করে। অর্থাৎ শ্যাল বা উইল দুটাই সঠিক, তুমি দুটাই যে কোনো জায়গায় বসাতে পারবে, কোনো ভুল হবে না, বুঝতে পারছো? বাট ব্রিটিশটা হচ্ছে কি, আমরা মূলত আসলে ব্রিটিশ অ্যাকসেন্টে কথা বলি, বুঝতে পারছো? আমরা মূলত কি ব্রিটিশ অ্যাকসেন্টে কথা বলি, আর আমেরিকান অ্যাকসেন্টে একটু ভিন্ন, হালকা কিছু শব্দগত ভিন্ন আছে। তো এই জন্য ব্রিটিশটা যেহেতু উইল ব্যবহার করে সবচেয়ে বেশি, এই জন্য আমাদের কিন্তু উইল ব্যবহার করা হয় বেশি, বুঝতে পারছো? আর আমেরিকান মূলত শ্যাল ব্যবহার করে। তো তুমি চাইলে যে কোনো একটা বসালেই পারো, কোনো সমস্যা নেই, শ্যাল উইলের জায়গায় শ্যালও বসাতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আর শ্যাল উইলের পরে সর্বদা একটা ভার্বের বেস ফর্ম হবে। যেমন জুলিখা, দেখো তো এটা কি থার্ড পারসন না? থার্ড পারসন সিঙ্গুলার, আর ভার্বের শেষে এস বাই এস হয় না। তার মানে দেখো ফিউচার টেন্সে কখনো ভার্বের সাথে এস বাই এস হবে না। ফিউচার টেন্সে কখনো, এটা নোট করে লেখো, ফিউচার টেন্সে কখনো ভার্বের সাথে এস বাই এস হবে না। ফিউচার টেন্সে কখনো ভার্বের সাথে এস বাই এস হবে না। এখনো মার্কেট হয়নি না ভাইয়া? ওকে গুড, দ্রুত খাওয়া তো ভালো। ওকে, তো তাহলে খেয়াল করো, জুলেখা উইল বাই পাকিস্তানি ড্রেস। পাকিস্তানি ড্রেস, ওয়াও। আচ্ছা যাই হোক, এটা আমাদের ডিমান্ড না, এটা হচ্ছে নেত্রীদের ডিমান্ড, রাইট? ওকে, সো আচ্ছা যাও, ঈদের দিনে ইনশাল্লাহ তোমাদের তাহলে ক্লাসের শিডিউলটা আমি রাখবো, হ্যাঁ এটাই। সো খেয়াল করো, ফিউচার কন্টিনিউয়াস টেন্সটা নিয়ে একটু দেখবো আমরা। ফিউচার কন্টিনিউয়াস মানে কি, ভবিষ্যতে আমাদের কিন্তু ক্লাস প্রায় শেষের পথে, সুতরাং একটু ধৈর্য ধরে সবাই থাকো। যে হয়তো এই টপিকটা তোমাদের যাদের জানা তাদের জন্য খুব সহজ ইজি মনে হবে, তারপর ক্লাসটা করো ইনশাল্লাহ, পরবর্তী টপিকগুলো কিন্তু আরও ইন্টারেস্টিং আসবে, ঠিক আছে? পরবর্তী ক্লাসগুলোতে খেয়াল করো, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্সটা কি মানে, ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে বাট নির্দিষ্ট সময় ধরে না, নির্দিষ্ট সময় ধরে কি না। আর ফিউচারে সবসময় বাংলা বলতে গেলে তুমি দেখবা এই কয়েকটা জিনিস আসে, ব বে বা, ব বে বো, ব বে বো বা, ব বে বো বা, ব বে বো বা, ব বে বো বা, এই চারটা জিনিস কিন্তু আসে, ঠিক আছে? তাহলে খেয়াল করো, এখানে প্রথম আছে কি, আই উইল বি গিভিং ঈদ সালামি টু মাই স্টুডেন্টস। ওয়াও, না না এই সেন্টেন্সটা দেখাবো না কাউকে, ঠিক আছে? এখানে কি বলছে বলো তো, আই উইল বি গিভিং ঈদ সালামি টু মাই স্টুডেন্টস। অর্থাৎ আমি কি করব, আমি আমার শিক্ষার্থীদেরকে ঈদ সালামি দিতে থাকব, বুঝতে পারছো? আমি আমার শিক্ষার্থীদেরকে কি করব, ঈদ সালামি দিতে থাকবো। ওয়াও, এই বাক্যটা কিভাবে লিখলো, কে লিখলো? আমি তো লিখছি। আচ্ছা যাই হোক, এটা উদাহরণ, ঠিক আছে? এটা জাস্ট উদাহরণ। ওকে ঠিক আছে। আচ্ছা তো খেয়াল করো,
তাহলে কি হবে, কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি, তাহলে প্রথমে সাবজেক্ট হবে, তারপর আমরা জানি প্রেজেন্টে কিন্তু শুধু শ্যাল বা উইল ছিল, মানে সরি ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিটে শুধু শ্যাল বা উইল ছিল, বাট কন্টিনিউয়াসে কিন্তু শ্যাল বি উইল বি হবে। কি বি হবে? শ্যাল বি উইল বি, তারপর মূল ভার্বের সাথে আইএনজি, তারপর অবজেক্ট। এই স্ট্রাকচারটা কিন্তু তোমাদের টানা মুখস্থ থাকতে হবে, ঠিক আছে? এই টানা মুখস্থ কিন্তু আমি তোমাদেরকে একটু পরেই বলবো, একদম প্রেজেন্ট ইনডিফিনিট থেকে শুরু করে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস পর্যন্ত, ঠিক আছে? এইবার ফেসে গেছেন। তোমাদের সবচেয়ে বড় সরকারি নোট যদি আমি সালামি দেই তাহলে তোমরা কি খুশি হবা? মানে সবচেয়ে বড় সরকারি নোট, বুঝতে পারছো? তোমরা খুশি হবা? আচ্ছা, তো খেয়াল করো তাহলে কি হবে, আই, তারপর হচ্ছে শ্যাল বা উইল বির মধ্যে উইল বি রয়েছে, তারপর হচ্ছে তোমার মূল ভার্বের সাথে আইএনজি গিভিং, ঠিক আছে? এরপর হচ্ছে বাকি অংশ ইচ্ছালা। আচ্ছা ঠিক আছে, যাই হোক, দিয়ে দিলাম, আর কি করার। তোমরা একটু বলো তো, সবচেয়ে বড় সরকারি নোট কয় টাকা? বলো, সবচেয়ে বড় সরকারি নোট কয় টাকা? একটু আমাকে বলো। আচ্ছা, তাহলে কি শ্যাল বি বা উইল বি হবে, তারপর ভার্বের সাথে আইএনজি, তারপর বাকিগুলো সাবজেক্ট অবজেক্ট কিন্তু জায়গায় থাকবে, ঠিক আছে? ওকে, সো এখন আমরা একটু নেক্সটে যাব, ফিউচার পারফেক্ট টেন্সে। দেখো, ফিউচার পারফেক্ট আর ফিউচার ইনডিফিনিট কিন্তু একই সেন্স। ফিউচার পারফেক্ট আর ফিউচার ইনডিফিনিট কিন্তু একই সেন্সে বোঝায়, যার জন্য ফিউচার পারফেক্টের ব্যবহারটা খুবই কম হয়, বুঝতে পারছো? ফিউচার পারফেক্টের টেন্সের ব্যবহারটা কিন্তু কি একটু কম হয়, আর ফিউচার পারফেক্ট টেন্স আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এই দুইটার ব্যবহার একটু কম হয়, বিকজ ফিউচার এই পারফেক্টের জায়গায় ফিউচার ইনডিফিনিট দিয়ে কিন্তু বোঝানো যায়, আবার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসেরটা শুধু ফিউচার কন্টিনিউয়াস দিয়েই কিন্তু বোঝানো সম্ভব, ঠিক আছে? তারপর আমাদের এইটা শিখতে হবে। আচ্ছা, মুশফিক বলছো অন কে ভাইয়া, নাজিফা বলছো ঈদের চাঁদ আকাশে, সালামি দিন বিকাশে। ওকে, মেহেরজান বলছে জি ভাইয়া খুশি হব, ইয়াতাকুন বলছে জি ভাইয়া। মুশফিক, আচ্ছা তোমরা আগে সবাই যদি বলতে পারো যে সবচেয়ে বড় সরকারি নোট কয় টাকা, তাহলে কিন্তু কোনো সার্চ টার্চ করা যাবে না গুগলে, প্লিজ। যদি কেউ সার্চ করে বলো, তার কাছে কিন্তু দাবি থাকবে আমার রোজায়। সো যে পারবা তাকে আমি সালামি দিব আলাদাভাবে। সবচেয়ে বড় সরকারি নোট কয় টাকা যদি বলতে পারো। আচ্ছা, অলরেডি একজন বলছো, একটু দেখবো আর কে কে পারো। তাহলে খেয়াল করো, এখানে কি হবে যে একই সেন্স, অর্থাৎ she shall have been finished her homework, সে তার হোমওয়ার্কটা শেষ করে ফেলবে। আবার ইনডিফিনিটে কিন্তু একইভাবে বলতে পারি, ঠিক আছে? বাট ফিউচার পারফেক্ট টেন্সের গাঠনিক বিষয়টা কি বলতো? প্রথমে সাবজেক্ট হবে, এই যে সাবজেক্ট, তারপর শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, এই যেমন উইল হ্যাভ, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ভিতরে ফর্ম, এই যেমন ফিনিশের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ফিনিশড, তারপরে কি বাকি অংশ হার হোমওয়ার্ক, ঠিক আছে? বুঝতে পারছো? আচ্ছা, মুশফিক বলছো, আচ্ছা এটা আমি আরো কয়েকজন একটু বলো। মুশফিক অলরেডি বলছো তুমি, দেখা যাক কারটা সঠিক হয়। তারপর ক্লাস কিন্তু শেষের পথে, কেউ বের হয়ে না প্লিজ, একটু ক্লাসে থাকো তোমরা। তাহলে খেয়াল করো, এটা আমরা বুঝতে পারলাম। এখন আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে যাব। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসটা কি বলো তো? আগামীকাল ক্লাস কিন্তু রাত 9টায় হবে। এখন থেকে ইনশাল্লাহ প্রত্যেক দিন ক্লাস হবে। আগামীকাল রাত 9টায় তোমাদের ক্লাস হবে ইনশাল্লাহ। ইয়াতা কোন বলছো 500 দিলেই হবে। আচ্ছা, মেহেরজান বলছে 1000 ভাইয়া। ওয়াও, এত ছোট ছোট ডিমান্ড তোমাদের। আমি তো আসলেই অবাক, তোমাদের ডিমান্ড থাকবে মিলিয়ন, কোটি। কি ছোটখাটো ডিমান্ড করো তোমরা, না তোমাদের দিয়ে হবেই না। এটা দিয়ে উন্নত দেশ কি প্রতিষ্ঠা করতে পারবো আমরা? পারবো না। তোমাদের ডিমান্ড থাকতে হবে কি অনেক বড়, সব জায়গায় না অবশ্য। ওকে, একটু অন্যরাও বলো। 1000 ঈদ সালামি। ওকে,
আচ্ছা, এখনো কেউ সঠিক অ্যান্সার করতে পারলা না যে সরকারি নোট কয় টাকা? সবচেয়ে বড় সরকারি নোট কয় টাকা? আচ্ছা দেখা যাক, আমি তাহলে এটা শেষ করে তারপর এটা শেষ করার পর তোমাদের সাথে 2 মিনিট কথা বলবো, দেন ক্লাসটা স্টপ করে দেবো। তার মানে ওভারঅল তোমাদের আর 5 মিনিট আছে ক্লাসে, সুতরাং একটু ধৈর্য ধরে সব একটু থাকো শেষ পর্যন্ত, অনেক ভালো ভালো গুড নিউজ আছে। তো খেয়াল করো, তারপর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, অর্থাৎ ভবিষ্যতে কোনো কাজ নির্দিষ্ট সময় ধরে চলতে থাকবে, সেটা যদি বোঝায় তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হবে। আর ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে কিন্তু নির্দিষ্ট সময় বলা থাকবে না, তাহলে সেটা হবে কি ফিউচার কন্টিনিউয়াস। কিন্তু এখানে দেখো নির্দিষ্ট সময় বলা আছে, অর্থাৎ হি উইল হ্যাভ বিন প্লেইং ক্রিকেট, হি উইল হ্যাভ বিন প্লেইং ক্রিকেট সিন্স মর্নিং, অর্থাৎ সে সকাল হতে ফুটবল খেলতে থাকবে। বা এখানে কিন্তু আমরা ফর দিতে পারি, ফর 2 আওয়ার, অর্থাৎ সে 2 ঘন্টা ধরে ফুটবল খেলতে থাকবে, সে 2 ঘন্টা ধরে ফুটবল খেলতে থাকবে। ঠিক আছে, হি উইল হ্যাভ বিন প্লেইং ক্রিকেট সিন্স মর্নিং, অথবা ফর 2 আওয়ার্স, 2 আওয়ার্স। ওকে, তাহলে এখানে দেখো স্ট্রাকচার কি হয়, সাবজেক্ট, তারপরে কি বলতো শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন। দেখো প্রথমে ফিউচার ইনডিফিনিটে ছিল কি শুধু শ্যাল বা উইল, কন্টিনিউয়াসে কি শ্যাল বি উইল বি, পারফেক্ট টেন্সে কি ছিল ফিউচার পারফেক্টে শ্যাল হ্যাভ উইল হ্যাভ, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে ছিল কি শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন, এটা কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে, এরপরে মূল ভার্বের সাথে আইএনজি, কন্টিনিউয়াস মানে মূল ভার্বের সাথে আইএনজি, তারপর হচ্ছে অবজেক্ট বাকি অংশ। তাহলে এখানে প্রথম সাবজেক্ট আছে, তারপরে শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন এর মধ্যে উইল হ্যাভ বিন দিছি আমরা, তারপরে কি আছে বলো তো, এখানে হ্যাজ বিন হবে না, কিন্তু এখানে দুইটাই কিন্তু হ্যাভ বিনই হবে, সিঙ্গুলার প্লুরাল যাই হোক বাট হ্যাভ বিনই হবে। এরপর মূল ভার্ব প্লে, প্লে হচ্ছে মূল ভার্ব, এর সাথে আইএনজি আছে, তারপর ক্রিকেট, তারপর হচ্ছে সিন্স, তারপর বাকি অংশ। ঠিক আছে, সিন্স বাপর, সিন্স অর্থ হচ্ছে ধরে, আর আর সিন্স অর্থ হচ্ছে হতে বা থেকে, ফর অর্থ হচ্ছে ধরে, বুঝতে পারছো? হতে বা থেকে, আর ফর হচ্ছে ধরে। আচ্ছা তোমরা তো আমাদের মেসেঞ্জার গ্রুপে অ্যাড আছো তাই না, একটু জানাবো আমাকে। আচ্ছা তোমাদের এই সরকারি নোটের ব্যাপারে আমি একটু পরেই বলছি, তার আগে আমি একটু সংক্ষেপে তোমাদের এক্সপ্লানেশন করি। টেন্স, টেন্স কয়টা? 3টা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। 3টে টেন্সের মধ্যে আবার এক একটা টেন্সের 4টা করে বাচ্চা কাচ্চা আছে। প্রেজেন্ট টেন্সের বাচ্চা কাচ্চা 4টা, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাই না? সেভাবে 12টা, 3টা 3 4 12টা। তো এই 12টা টেন্সের গঠনটা আমি তোমাদেরকে বলি। প্রথমত কি আছে, প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিটের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, অথবা এবং ভার্বের শেষে যদি, অর্থাৎ সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বাই এস হবে প্লাস অবজেক্ট, তার মানে কি সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। আর যদি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বাই এস প্লাস অবজেক্ট। এখন বলো প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে কি সাবজেক্ট হবে, তারপর অ্যামিজার হবে, তারপর ভার্বের সাথে আইএনজি, তারপর অবজেক্ট। ওকে, এরপর প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যেটা সংক্ষেপে V3 বলতে পারি, প্লাস অবজেক্ট। ওকে, এবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন, হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, এবং এটার পরে হচ্ছে ফর বা সিন্স থাকতে পারে। ওকে, এবার আমরা আসবো পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট কি সাবজেক্ট প্লাস পাস্ট ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। পাস্ট কন্টিনিউয়াস, সাবজেক্ট প্লাস ওয়াজ ভার্ব প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। পাস্ট পারফেক্ট টেন্স, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। ফিউচার ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। ফিউচার কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। ফিউচার পারফেক্ট টেন্স, সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট, যেটাকে আমরা V3 বলি। তারপর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস হচ্ছে অবজেক্ট, অথবা এরপরে সর্বশেষ ফর বা সিন্স থাকতে পারে। ফরের অর্থ হচ্ছে ধরে, সিন্সের অর্থ হচ্ছে হতে, অর্থাৎ নির্দিষ্ট সময় ধরে যদি কোনো কাজ করতে থাকবে এরকম বুঝে তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যায়। ওকে, সো বুঝতে পারছো? সো এভাবেই কিন্তু তোমাদের বলতে হবে, না দেখে চক্ষু বন্ধ করে।
সো এই জন্য স্ট্রাকচারগুলো অবশ্যই খাতায় টুকে রাখবা এবং বলবা। এখন আসি তোমাদের এই সরকারি নোটের ব্যাপারে। আমি বলছি তোমাদের সর্বোচ্চ যে সরকারি নোটটা আছে সেটা দিব। এখন সর্বোচ্চ সরকারি নোট কয় টাকা? আচ্ছা, এখানে একজনে কিন্তু সঠিক অ্যান্সার করতে পারো নাই। আমি একটু তনিমার কথা বলবো না, তনিমা সর্বশেষ এসে বলছে 1, 2, 5 টাকা, ঠিক আছে। কিন্তু দেখো মুশফিক কিন্তু তুমি আগে বলছিলে 1000, এরপর এসে বলছে 1, 2, 5, তার মানে তুমি অবশ্যই গুগল ঘেটেছো, গেল এটা। এরপর আসবো হচ্ছে কার কথা? মেহেরজান। মেহেরজান কিন্তু তুমি আগে বলছো জি ভাইয়া খুশি হব, ও তুমি লাস্টে এসে বলছো 1, 2, 3 টাকা 5 টাকা, এটা হবে না। ইয়াতাকুন কিন্তু একবার অলরেডি 500 বলছো, তারপর তুমি আবার লাস্টে এসে বলছো 1, 2, 5, এটা হবে না। তারপর তোমরা কিন্তু এটা অবশ্যই গুগল ঘেটে জেনে তারপর বলছো। দেখো বাংলাদেশে 10টা নোট, কয়টা নোট? 10টা নোট। এই 10টা নোটের মধ্যে প্রথম 3টা নোট 1 টাকা, 2 টাকা আর 5 টাকা, এই 3টা নোট হচ্ছে কি সরকারি নোট। আর বাকি যে 7টা নোট আছে 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা, এই 7টা নোট হচ্ছে কি ব্যাংক নোট। কি নোট? ব্যাংক নোট, বাংলাদেশ ব্যাংকের নোট, বুঝতে পারছো? আর 1, 2, 3 হচ্ছে কি সরকারি নোট। সো এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবা। তো আশা করছি এটাও তোমরা খুব সুন্দর মতো, তার মানে সবচেয়ে বড় সরকারি নোট কয় টাকা? 5 টাকা, বুঝতে পারছো? ওকে, সো এখন একটা বিষয় একটু খেয়াল করাই, তোমাদের কিন্তু আগামীকাল ইনশাল্লাহ হচ্ছে রাত 9টায় ক্লাস নেব, প্রতিদিন ক্লাস হতে থাকবে। এবং ঈদেও তোমরা অনেকে ক্লাস করতে চেয়েছো, ইনশাল্লাহ যারা যারা চাচ্ছ তারা অবশ্যই ক্লাসে থাকবা। ঈদের দিন রাত 9টায় অথবা 9:30টায় আমি ক্লাস নিব ইনশাল্লাহ। এরপর আরেকটা বিষয় একটু বলে রাখি, সেটা হচ্ছে আমাদের এই ফ্রি ব্যাচটিতে আমি তোমাদেরকে এই কমেন্টে দিয়ে দেবো পিন করে, এবং এই আমাদের যে একটা ইন্টারফেস আছে, অর্থাৎ রেজিস্ট্রেশন করো, ফ্রি কোর্সে ভর্তি হতে হলে গ্রুপে যুক্ত হও, মেসেঞ্জারে যুক্ত হও। সো এই যে ইন্টারফেসটা, এটা একসাথে কপি করে তোমাদের যত ফ্রেন্ড আছে সবাইকে একটু শেয়ার করে দেবা, সবাইকে দিয়ে দেবা, বুঝতে পারছো? এবং এইটা দিলে যেটা হবে, তোমার সব বন্ধুরা কিন্তু আমাদের এখানে ভর্তি হয়ে যেতে পারবে। আর যেহেতু কোর্সটা একদমই ফ্রি, আর তোমাদের জন্য এত কষ্ট করে আমি ক্লাস নিচ্ছি, তো আমি চাই আরও শিক্ষার্থীরা আমাদের এখানে এনরোল হোক। তো তোমরা সেটা সর্বোচ্চ সহযোগিতাটা আমাকে করবা। সো যেটা করবা তোমরা হচ্ছে ফ্রেন্ডদেরকেই করবা, এবং ফ্রেন্ডরা যাতে খুব সহজেই ভর্তি হয়ে যায়, ঠিক আছে? আর যদি আমার সাথে যোগাযোগ করতে চাই সেক্ষেত্রে পেজে নক দিতে পারে, অথবা ইন্টারফেসের নাম্বারও দেওয়া আছে, কিন্তু আমি আমার ডেসক্রিপশন ওইটা দিয়ে দেবো, মেসেঞ্জারও দিয়ে দিব, এবং এই কমেন্টও হচ্ছে ওইটা একটু পরেই দিয়ে দেবো, ক্লাস শেষে ওটা পেয়ে যাবা, ঠিক আছে? আর হচ্ছে যারা যারা অ্যাড আছো ভালো কথা, আর আমার ক্লাসটা একটু এখনও যারা শেয়ার করো না তারা একটু দয়া করে তোমাদের টাইমলাইনে একটু শেয়ার করে দাও, ঠিক আছে ক্লাসটা ইনশাল্লাহ। আর আমাদের পেইড ব্যাচ সম্পর্কে যারা জানতে চাও তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো, এখানে পিন পয়েন্টের নাম্বার দেওয়া আছে আমার, এবং সেই সাথে হচ্ছে পেজে মেসেজ করেও জেনে নিতে পারো ইনশাল্লাহ। ওকে, আর তোমাদের সাথে একটা লম্বা টাইম আছে, আর কালকের ক্লাসটা কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ, সুতরাং আমি অনুরোধ করব সবাই ক্লাসে যুক্ত হবা তোমাদের ফ্রেন্ডদেরকে নিয়ে। কয়টায়? আগামীকাল রাত 9টায় ইনশাল্লাহ। আমি সেটা কি করব? আচ্ছা মুশফিক কল দিচ্ছ কেন? তুমি তো ক্লাসে আসো ভাইয়া, তুমি তো দেখতে পাচ্ছ আমি ক্লাস নিচ্ছি। তার মানে কি আগামীকাল রাত 9টায় আমি হচ্ছে ইংরেজি ক্লাস নেব, আবার প্রত্যেক দিন ক্লাস হবে আমার ফ্রি ক্লাসটা, এবং তোমাদের ইয়ার ফাইনালের জন্য একটা ভালো প্রস্তুতি। তবে এটা যেহেতু ফ্রি কোর্স, আমাদের কয়টা লিমিটেশন আছে, আমরা তো চাইলে মাসকে মাস নিতে পারবো না, তাই না? সো আমাদের যে কয়টা ক্লাস আমি নিতে পারি নেব, এটাই। আর আমাদের তো ইনশাল্লাহ পেইড ব্যাচ চলছে, এবং ইংরেজিরও কিন্তু পেইড ব্যাচ আমি আগামী মাসের শেষে শুরু করবো ইনশাল্লাহ, তোমাদের ইয়ার ফাইনাল পরীক্ষার পরপরই। তো একটা শুধু ইংরেজির জন্য আলাদা কোর্স থাকবে, সেটা 60টা ক্লাস থাকবে, এবং তোমাদের তো পেইড ব্যাচ অর্থাৎ সব সাবজেক্টের উপর আবার পেইড ব্যাচ আছে আমাদের, মানবিক, বিজ্ঞান, ব্যবসা, ঠিক আছে? এটাই। আচ্ছা মুশফিক বলছো ভাইয়া, আমি বলছি আমি 1000 দিলেই হবে। ওকে আচ্ছা ঠিক আছে, ওকে গুড। এটা কোন দিতে হবে না ভাইয়া, সবাইকে দিতে হবে। সবাই সবাইকে দেবা, তাই? হ্যাঁ সেটাও পারো। আচ্ছা এখন একটু আমাকে জানাও, তোমাদের ক্লাসটা শেষ ইনশাল্লাহ, আর কয়েকটা সেকেন্ড আছি তোমাদের সাথে, আমি আজমল হোসেন। তোমরা একটু আমাকে জানাও আজকের এই ক্লাসটা তোমাদের কাছে কেমন লেগেছে, আর কারা কারা যারা যারা এখনো নোট করো নাই দয়া করে ক্লাসটা আবার দেখে নোট করবা, খাতায় লিখবা, লিখে আমাকে গ্রুপে দিবা। আমি ইনশাল্লাহ তোমাদের এটা পোস্ট করবো বিড়লা এডুকেশনে, তার মানে তোমার জন্য একটা কত একটা প্লাস পয়েন্ট, তাই না? তোমাদের নোট আমি কিন্তু আমাদের গ্রুপে দিব, মানে আমাদের পেজে পোস্ট করবো ইনশাল্লাহ। ওকে, সো এটাই হচ্ছে কথা।
সবাই একটু জানাও তো আজ ক্লাসটা কেমন লেগেছে, একটু আমাকে দ্রুত জানাও, দেন আমি এটা শুনি ক্লাসটা এন্ড করে দেবো। একটু জাস্ট আর 1 মিনিট থাকবো, একটু সবাই জানাও তোমাদের অভিব্যক্তি ক্লাসটা কেমন লেগেছে, আর ক্লাসটা একটু সবাই দয়া করে শেয়ার করো, আর শেয়ার করে লিখো শেয়ার ডান। আর আগামীকাল রাত 9টায় ক্লাসে থাকবে ইনশাল্লাহ, আর রুটিনটাও আমি দিয়ে দেবো। আচ্ছা, মুশফিক হচ্ছে কমেন্ট তো করছিল যে লাস্ট তোমার সর্বশেষ কমেন্ট হচ্ছে ভাইয়া আমি বলছিলাম আমাকে অনকে দিলেই হবে। হ্যাঁ আচ্ছা ওকে, ভাই আজকে ক্লাসটা অনেক ভালো লেগেছে। হ্যাঁ ইনশাল্লাহ আগামী ক্লাসগুলো আরও অনেক ভালো লাগবে, আরও অনেক, এটা তো কিছুই না, এই ক্লাসটা দেখে যদি তোমরা মনে করো এটা তো অনেক ভালো, হ্যাঁ ঠিক আছে, বাট সামনের ক্লাসগুলো কিন্তু আরও অসাধারণ হবে। তোমাদের যেমন ফার্স্ট পেপারগুলো কিন্তু আমি প্রত্যেকটা লাইন প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে অর্থ সহকারে তোমাদেরকে পড়াবো, যাতে করে তোমরা এইচএসসিতে ভালো করতে পারো, প্লাস বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশনও অনেক ভালো করতে পারো, ঠিক আছে। অর্থ এবং তোমাদের হচ্ছে প্রত্যেকটা গ্রামাটিক্যাল টপিক, যেমন ন্যারেশন বলো, কমপ্লিটিং সেন্টেন্স বলো, প্রিপোজিশন বলো, ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ বলো, তো সব কিছু কিন্তু সুন্দরভাবে আমি তোমাদেরকে খুব এমন ওয়েতে পড়াবো ইনশাল্লাহ তোমাদের আর এইটা ভুলতে হবে না। তো টেন্সটা হচ্ছে বেসিক একটা বিষয়, ইংরেজি পড়তে হলে শিখতে হলে তোমাকে আগে টেন্স জানতে হবে, টেন্স বুঝতে হবে, তাহলে তুমি বাকিগুলো খুব সহজেই কভার করতে পারবা, ঠিক আছে। এটাই ইয়াতাকুন বলছো স্যার 500 টাকা সালামি চাইছিলাম। 500 টাকা কেন? 500 টাকা হলে হবে না, তোমরা যাবা মিলিয়ন মিলিয়ন কোটি কোটি, ঠিক আছে। জি ভাইয়া অনেক ভালো লেগেছে, গুড। তোমরা একটু সবাই তোমাদের অভিব্যক্তি জানাও ক্লাসটা কেমন লেগেছে। ইনশাল্লাহ আমি এখন ক্লাসটা এন্ড করে দিব, দেন ক্লাসটা এন্ড করার পর একটু রান্না বান্না করতে হবে, বিকজ এখন তো জানো কেউই নাই, সবাই চলে গিয়েছে, তো একার ঘাড়ি সব কিছু, সো তারপর রান্না করব তারপর খাবো। আচ্ছা, রোজার সময়টার জন্য একটু বেশি প্রবলেম, আর এখন তো সবাই চলে গিয়েছে, আন্টিও খাবার দিচ্ছে না, সো এবং সবাই চলে গিয়েছে, যার কারণে একাই করতে হচ্ছে। একটু জানাও আমাকে কেমন লেগেছে ক্লাসটা। ও আচ্ছা, এবার আমাদের পেড ব্যাচে যারা আছো তোমরা হয়তো অনেকেই 2-1 আছো মনে হয় এই ক্লাসে, তোমাদের পেড ব্যাচের ইনশাল্লাহ আগামী পরশু 30 তারিখ তোমাদের হচ্ছে এক্সাম হবে বাংলা ইংরেজি আইসিটির উপরে, মডেল টেস্ট 50 মার্কের, অ্যান্ড সেটার ব্যাপারে নোটিশ আমি কিছুক্ষণের মধ্যেই তোমাদেরকে গ্রুপে দিয়ে দেবো, পেড ব্যাচের গ্রুপে, হ্যাঁ, যে কোন কোন টপিকের উপরে পরীক্ষা হবে। ওকে, একটু তোমাদের সবার অভিব্যক্তি জানাও, ক্লাসটা কেমন লেগেছে একটু জানাও, ওকে। ওকে, কেউ কমেন্টই করতেছে না। আচ্ছা থাক, কমেন্ট করতে হবে না, থ্যাংক ইউ সবাইকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমি যে টপিকটা পড়িয়েছি এটা একটু ভালো করে তুমি হচ্ছে তোমরা নোট করবা, হ্যাঁ, এবং একটু রিভিশন দিবা, পড়বা, তা না হলে কিন্তু এই শুধু ক্লাস করে কোনো লাভ হবে না। ওকে, ইনশাল্লাহ আগামীকালকে ক্লাসে দেখা হবে, আগামীকালকে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, হ্যাঁ। সো একটু ক্লাসে অবশ্যই শেষ পর্যন্ত থাকবা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এই পর্যন্তই, সবার জন্য দোয়া এবং ভালোবাসা, আমার জন্য সবাই দোয়া করবা। আল্লাহ হাফেজ।